মেয়েদেরকে বোকা বানানো সহজ ছেলেদের থেকে। অবভিয়াসলি আমরা মেয়েরা হয় কি বাহ্যিক জিনিসটা দেখে সবকিছু বিশ্বাস করে নিই, ভাবি না, চিন্তা করি না যে অ্যাকচুয়ালি কি এটা ওয়ার্ক করবে কিনা। অনেক মানুষ আছে বা এমন অনেক আছে এখন যারা মেয়েদেরকে টার্গেট করতেছে, ছেলেদেরকে টার্গেট করে তারা ফেল হচ্ছে, পারতেছে না, উল্টা গালি খাচ্ছে, এই শালা তুই তো উল্টা পাল্টা শিখাচ্ছিস। আমার ডিজিটাল মার্কেটিং যে স্কিলসটা আছে সেই স্কিলসটা কতটুকু একটা বিজনেসে ইফেক্টিভ রেজাল্ট আনতে পারে ওইটা টেস্ট করার জন্যই আমি আমার এই বিজনেসটা স্টার্ট করি। এন্ড যখন আমি দেখি যে না ভালো হচ্ছে, এন্ড শুধু ভালো না অনেক ভালো হচ্ছে, তখন আমার যে হাজবেন্ড আমাকে মানা করছে যে দরকার নাই, আমার হাজবেন্ড স্টার্টেড ইনভেস্টেড অন মাই বিজনেস এন্ড স্টিল হি ইজ মাই ইনভেস্টর। আজকে যদি ভাইয়া মানে একটা ছেলে ধরলাম যদি বলে আমি বিদেশ যাব, আমাকে 12 লাখ 15 লাখ টাকা লাগবে, এই কান্ট্রিতে যাব, ভালো স্যালারি পাবো, যাওয়ার পর ভালো ফ্যাসিলিটিস আছে, বাবা মা বলবে যে ওকে যাও, কোনো প্রবলেম নাই ভাইয়া, জায়গা জমিন যা আছে সবকিছু বিক্রি করে তাকে পাঠানোর জন্য একদম তারা উঠে পড়ে লাগবে। বাট সেম জিনিসটাই যদি কোনো ছেলে বলে যে আমি ব্যবসা করব, আমাকে 10 লাখ লাগবে না, 1 লাখ টাকা দাও, তাকে কিন্তু ভাই জুতা দিয়ে বাড়িও দিতে পারে। ব্যবসা করা লাগবে, আমি এখানে বলতেছি চাকরিতে ঢোক। ইয়েস, তুই ব্যবসার কি বুঝোস? And আমরা যখন চায়নাতে গেছি তখন ক্যান্টন ফেয়ার চলতেছিল, অনেক বাঙালি যারা বিজনেস করে বা বিজনেস করবে তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি যখন আমার পরিচয় দিছি তারা এত অ্যাপ্রিসিয়েট করছে আমাকে। কারণ আপনি হয়তো প্রবাবলি ইয়াংগেস্ট। ইয়েস ভাইয়া, একজন ফ্যাক্টরি ওনার, ওনার সাথে আমাদের কথা হচ্ছিল, আমরা আমাদের বিজনেসটা তাদেরকে দেখালাম, তো তখন সে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছে এন্ড বলছে যে তার দেখা এই ক্যান্টন ফেয়ারের সবচেয়ে ইয়াংগেস্ট কাপল হচ্ছে আমরা, যারা বিজনেস পারপাসে আসছি এন্ড অলরেডি একটা বিজনেস আমাদের আছে। রেভিনিউ আলহামদুলিল্লাহ ভালো ছিল, ওই প্রথমেই আমার হচ্ছে 14.5 লাখ টাকা সেল হয়েছিল। একটা জিনিস হচ্ছে কি, যখন আপনাকে প্রুফ করতে হবে যে আপনি এটা পারবেন, যখন আপনি প্রুফ করবেন তখন আপনাকে কেউ নো বলবে না, আপনার শত্রু তখন আপনাকে সাপোর্ট করবে এন্ড আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে এন্ড সে বলবে যে ও আমার বন্ধু ছিল, ও আমার পরিচিত ছিল। এটাই হচ্ছে রিয়েলিটি। whoever has done something good, it was never a bed of roses. তাদের একদিক দিয়ে না হোক কোনো না কোনো দিক দিয়ে তাদের ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, সেটা আমরা আসবো আস্তে আস্তে। তো আপনি কি এই বিষয়ে আর কোনো কিছু অ্যাড করতে চান? আমাদের ছেলেদের জন্য যে কোনো একটা বিজনেস শুরু করা ইজ রিয়েলি ইজি, বাট যখন সেখানেই কোনো একজন মেয়ে একটা বিজনেস শুরু করতে চায়, তার পারিবারিক প্রতিবন্ধকতা এইসব ব্যাপারে আমি যেতে চাচ্ছি না, বাট আমি প্র্যাকটিক্যাল লাইফেও যদি বলি যে ধর আমার পরিবারও আমাকে সাপোর্ট দিচ্ছে, বাট তারপর আজকে আমার ইচ্ছা করলো যে আমি একটা কালকে থেকে বিজনেস শুরু করবো, আমি কি করবো? আমি এখনই বাস ধরে বা একটা পাঠাও নিয়ে চলে যাবো চকবাজারে, যে ওখানে পাইকারিতে কারা বাদাম বিক্রি করতেছে, এমন কয়েকটা বাদাম নিয়ে মিক্স করে মিল্কের দোকান থেকে প্যাকেজিং বানায় 2-3 দিনের মধ্যে পেজ পুরোনো বিজনেস শুরু। কিন্তু একটা ফিমেলের জন্য কোনো সাপোর্ট সিস্টেম ছাড়া একা বাংলাদেশে এখনো পর্যন্ত ওই কাজটা করা ইজ নট ইজি। সো যখন বিজনেসের কথাটা আসে, ছেলেদের চেয়ে ফিমেলদের অনেক বেশি প্রতিবন্ধকতা ফেস করতে হয়। তো আজকে আমি এমন একজনের সাথে কথা বলবো যে যার সাথে আমার 2022 সাল থেকে বিজনেস রিলেটেড মাঝে মাঝে অল্প স্বল্প কথা হতো, অ্যান্ড আই কুড সি দিস পার্ট। বাট নাও আমি যখন লাস্ট 1 বছর আপুর জার্নি দেখতেছি, আই কুড সি যে আসলে থিংস ওয়ার্কড আউট রিয়েলি ওয়েল। হ্যাঁ, এই জন্য আজকে আমরা একটা ফান আড্ডা দিতে রাফা আপুর সাথে কথা বলতে আসছি। বিফোর উই ডাইভ ইনটু আদার টপিকস, আমি আসলে রাফা আপুর কাছ থেকেই শুনতে চাই। আপনাকে মোটামুটি আগে রাসেল ভাইয়ের পডকাস্ট যারা দেখছে অনেকেই চিনে, বাট একটা শর্ট ইন্ট্রোডাকশন দেন উইথ নাম্বারস, যে আসলে আপনি এখন কি করছেন। কারণ হয় কি, নাম্বারস ওয়াইজ না বললে অনেক মানুষ বুঝবে না, অ্যান্ড তারা আসলে মনে করো বিজনেস মানে করছে হয়তো ওরকম কিছু, বাট আই ওয়ান্ট টু টেল পিপল যে আপনি আসলে কত ভালো লেভেলের একটা বিজনেস করছেন। হাই, আমি রাফা, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ শপিং স্টল। যদিও স্টার্টিংটা আমার একাই ছিল, 2022 সালে আমি আমার শপিং স্টলের যাত্রা শুরু করি, বাট এখন 2025-এ আমার 21 জনের একটা টিম আছে অ্যান্ড আমরা আলহামদুলিল্লাহ মান্থলি 15 to 16 lakhs রেভিনিউ জেনারেট করছি আমাদের বিজনেস থেকে। অ্যান্ড আমরা গত 3 বছরে প্রায় 2.5 কোটি টাকার মতো রেভিনিউ জেনারেট করেছি আমাদের এই শপিং স্টল বিজনেস থেকে। ওকে, বিজনেস জিনিসটা বাইরে থেকে আমরা যতটা গ্লোরিফাই করি, অ্যাকচুয়াল বিজনেসে যখন কেউ কাজ করে এটা অনেক বেশি ডিফিকাল্ট সবকিছু। স্পেশালি এখানে অনেকগুলো সেক্টর আছে, তার মধ্যে সেলস আছে, ভেন্ডর ম্যানেজমেন্ট আছে, ভেন্ডর মানে ধরুন প্রোডাক্ট আনতেছি, সোর্সিং এর ব্যাপার আছে, তারপর প্রোডাক্টের কতগুলা প্রোডাক্ট কত আমি স্টোর করবো, তারপরে যারা যারা আমাদের সাথে কাজ করতেছে স্যালারি, তারপর হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট অনেক অনেক কাজ থাকে। আমি জাস্ট জানতে চাই সবার আগে, আপনি অনেক পডকাস্টে বলছেন এবং আপনার সাথে আমার কথা হয়েছিল প্রথমে এমন যে ভাইয়া আমি অলরেডি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি, আপনি কি আমাকে এখানে একটু গাইড করতে পারেন কি? আমাদের ঈদে এরকম একটা টার্গেট আছে। আর আমি দেখতাম যে আসলে এটা আমি জেন্ডার
নিয়ে কোনো কিছু বলতেছি না, যে বাংলাদেশে ফিমেল খুব কম দেখছি যারা ডিজিটাল মার্কেটিং পারে। মানে তারা হয়তো কন্টেন্টও অনেক ছেলেদের চেয়ে ভালো করে, অনেক রেগুলার ইনফ্লুয়েন্সার যারা থাকে লাইফস্টাইল ভিডিও ছেলেদের চেয়ে বেটার করে, ভ্লগিং বেটার করে। বাট ডিজিটাল মার্কেটিং এর মতো একটা কঠিন জিনিস বা একটা টেকনিক্যাল জিনিস মেয়েরা খুব কম করছে। আপনি হয়তো শিখছেন, ওইটার স্টোরি আমি শুনছি যে আপনি ইউ স ভিডিও ফ্রম খালিদ ফারহান, ইউ থট যে জিনিসটা আমি জানি না, কেন জানি না, আমার একটু ঘাটাতে হবে। বাট বিজনেস করার জন্য তো মানুষ জাস্ট বিজনেস শুরু করে। আপনি ডিজিটাল মার্কেটিংটা কেন শিখছিলেন? মানে ওই স্টোরি আমি জানি, বাট তাও ইজ দেয়ার এনিথিং যে আসলে আমি পুরো জিনিসটা বুঝে তারপরে নামবো? হোয়াট ওয়াজ ইট অ্যাবাউট? ইন্টেনশন যদিও ছিল না বিজনেস করব, ইন্টেনশন ছিল যে মানে যে একটা টাইম যে ওয়েস্ট হচ্ছে শুধু শুধু ইউটিউব স্ক্রোল করে, ফেসবুক স্ক্রোল করে, ওই টাইমটা যেন ওয়েস্ট না হয়। একটা কিছু শেখার খুবই ইচ্ছা ছিল। এবং তখন আপনি ঢাকার বাইরে থাকতেন। ইয়াস, আমি তখন নরসিংদীতে থাকতাম এন্ড তখন আমার এইচএসসি কমপ্লিট হয়। তো টাইমটা খুবই একদম লেজি কাটতেছিল। এন্ড আমার সব ফ্রেন্ডরা তখন অ্যাডমিশনের জন্য যে কোচিং গুলো থাকে সেগুলোতে সবাই বিজি, এন্ড আমি একাই শুধুমাত্র হচ্ছে লেজি টাইম পার করতেছি বাসায়। তো আমার মনে হয়েছে যে না, যেহেতু তারাও কোনো একটা কিছুতে তাদের টাইমটাকে আহ দিচ্ছে, সো আমারও উচিত কোনো একটা ভালো কিছুতে টাইমটাও দেয়া। ওই জন্য আরকি আমি আহ, ভাবলাম যে যেহেতু আমার ফোন চালাইতে ভালো লাগে বা আমি ডিভাইসের সাথে কানেক্ট থাকতে পছন্দ করি, তো ডিভাইস দিয়ে দেখি কোনো একটা কিছু শেখা যায় কিনা। তখনই আমি আহ, ভাবলাম যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আমার কাছে কেন যেন ইন্টারেস্টিং লাগতেছে। মানে আমার কাছে জিনিসটা নতুন, যদিও তখন নতুন ছিল না, অনেকেই জানে, অনেকেই চেনে। আমি নতুন ছিলাম এই সেক্টরটার সাথে। তো আমি ইউটিউবে কয়েকটা ভিডিওস দেখার পর আমার খুবই ইন্টারেস্ট কাজ করে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ভাইয়া, যতগুলা কোর্স করছি হাতে গোনা 2-3 জন মেয়ে থাকতো। সবগুলো কোর্সে যদি 100 জন স্টুডেন্টও থাকতো, মেয়ে থাকতো 2-3 জন। 1 সপ্তাহ পর বাকি 2 জন মেয়েকেও পাওয়া যেত না। দেখা যেত ওই 50 জন ছেলের সাথে আমি একা একটা মেয়ে ক্লাস করতেছি আর কি। এক্স্যাক্টলি। অ্যান্ড ব্যাপারটা আনকমফোর্টেবল হইলো, আমার আনকমফোর্টেবল লাগতো না, কারণ আমি তো এখানে শিখতে আসছি। অ্যান্ড আমি ওই 50 জনের সাথেই নিজেকে অ্যাডজাস্ট করে আমি ক্লাস করতাম, অ্যাসাইনমেন্ট দিতাম, মেন্টরদের সাথে কথা বলতাম। আমার এগুলাতে আসলে তেমন হেজিটেট ফিল হতো না। সো ওইভাবেই আর কি আস্তে আস্তে শিখতে শিখতে আমার মনে হয়েছে যে ওয়েল, শিখছি, বাট এখন আদৌ কি এগুলো কাজে আসবে কিনা অ্যাপ্লাই করে দেখা উচিত। ঠিক আছে, দোজ অফ ইউ আর ওয়াচিং, আমি একটু আপনাদেরকে ছোট্ট করে বলি, ডিজিটাল মার্কেটিং শেখা ডাজেন্ট মিন যে আমি একটা পেজ খুলে পেজে রিপ্লাই করতে পারি বা আমি একটা পোস্ট করতে পারি। শি অলসো নোজ কনভার্জন ট্র্যাকিং। সে আমার সাথে যখন কথা হয়েছিল প্রথম 22 সালে, তখনও সে নিজের অ্যাড রান করতো এবং মোটামুটি টেকনিক্যাল যা যা আছে সব কিছুই সে জানতো। মানে আমি এটা কেন বললাম, এখন রিসেন্টলি কিছু কোম্পানি, আমি নাম বললাম, আপনাকে দেখাচ্ছিলাম অফেয়ারে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করুন, মোবাইল দিয়ে কি এসইও, ডিজিটাল মার্কেটিং, তারপর কনভার্জন টেকনিক সব করে ফেলা যাচ্ছে। এগুলো করে তারা অ্যাড চালাচ্ছে। আমি জানি না আসলে, আমি এটা রাখতে চাই এই কথাটা, কারণ আপনি বলেন, আপনি তো শিখছেন, আপনি একটা ফিমেল, কারণ আমি বললে মনে করবো যে আপনি ছেলে, আপনি পারেন না, ফিমেল হলে ঠিকই পারতো, হতেই পারে, এরকম বলতে পারে। এখন আপনি বলে, আপনি তো শিখছেন, এই জিনিসগুলো করতেছেন, বিজনেস চালাচ্ছেন, বিজনেসের বেসিক পেজে রিপ্লাই করা, একটা ছবি তুলে আপলোড করা, এগুলো করা পসিবল। বাট আপনি যেভাবে চালাচ্ছেন, ডু ইউ থিঙ্ক দিস ইজ ট্রু, এটা পসিবল কোনোভাবে? এখন ভাইয়া মেয়েদেরকে বোকা বানানো সহজ ছেলেদের থেকে অবভিয়াসলি। এন্ড আমরা মেয়েরা হয় কি ভাইয়া, মানে বাহ্যিক জিনিসটা দেখে সবকিছু বিশ্বাস করে নিই, ভাবি না, চিন্তা করি না যে অ্যাকচুয়ালি কি এটা ওয়ার্ক করবে কিনা। সো এমন অনেক মানুষ আছে বা এমন অনেক ইন্ডাস্ট্রি আছে এখন যারা মেয়েদেরকে টার্গেট করতেছে, কারণ তারা ছেলেদের, আনট্যাপড মার্কেট। ইয়াস, ছেলেদেরকে টার্গেট করে তারা ফেল হচ্ছে, পারতেছে না, উল্টা গালি খাচ্ছে যে হ্যাঁ এই শালা তুই তো উল্টা পাল্টা শিখাচ্ছিস। সো এখন তারা ছেলেদের থেকে বের হয়ে মেয়েদের পিছনে লাগছে, কারণ এখন মেয়েরা চাচ্ছে ঘরে বসে কিছু করতে। এখন না, অনেক আগে থেকেই চাচ্ছে, কিন্তু এখন যেহেতু আমরা ফোনের সাথে একটু কানেক্টেড বেশি, সো এখন আমরা সবসময় অনলাইনে থাকতেছি, আমরা অনলাইনে এন্টারটেনমেন্টের পাশাপাশি চাচ্ছি কিছু কিছু যেন আর্ন হয়। সো ওই ক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রিগুলো ফিমেলদেরকে টার্গেট করতেছে, এন্ড তারা পাচ্ছেও। হ্যাঁ, অবশ্যই, কারণ অভাব তো আছে। হ্যাঁ, এখন দোষ যে শুধু ইন্ডাস্ট্রির ব্যাপারটা তা না। আজ পর্যন্ত ভাইয়া আমি কিন্তু কোনো কোর্স করে বা আমি এই অনলাইন ইন্ডাস্ট্রিতে আসার পর আমি 1 টাকা ঠকি নেই বা লস খাই নেই, কারণ আমি শুধু বাহ্যিকটা দেখেই আমি ঝাঁপিয়ে পড়িনি। অবভিয়াসলি আমি চিন্তা করছি যে সে কি আমাকে ঠকাবে বা আমার কি প্রফিটেবল হবে কিনা, জিনিসটা চিন্তা ভাবনা করেই আমি সেখানে ইনভেস্টটা করছি। সো ওইভাবে তাহলে আমাদের এই করা হবে মোবাইল দিয়ে পসিবল কিনা? না ভাই, এটা কখনোই পসিবল না, নেভার এভার। কারণ দেখা যাচ্ছে যে
যদি পসিবল হতো ভাইয়া, তাহলে মেবি ল্যাপটপ আবিষ্কার হইতো না, আপডেট ফোনই আবিষ্কার হইতো, কারণ যেহেতু ফোনটা হ্যান্ডি। একটা ফোন আমাদের কাছে অবভিয়াসলি ল্যাপটপের চেয়ে ফোন কমফোর্টেবল লাগে, বাট ফোন দিয়ে আসলে ওই ট্র্যাকিং করা, অ্যাডস রান করা বা প্রপার মার্কেটিং করা কখনোই পসিবল না। এক্স্যাক্টলি, কারণ আপনি কম্পিট করছেন যারা অলরেডি ফোন কি তাদের হয়তো জিপিইউ সিস্টেম নিয়ে ডেস্কটপ দিয়ে ৩-৪ জনের টিমের সাথে আছে। মানে ধরেন আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন না, ফ্রিল্যান্সিং করতেছেন, অন্যদিকে ভিয়েতনামের একজন সে ম্যাকবুক দিয়ে কাজ করতেছে, কিভাবে আপনি ওর সাথে কম্পিট করবেন? সো ইভেন অনেকে যেটা বোঝানোর চেষ্টা করতেছে, ফোন তো সবারই আছে, একটা ল্যাপটপ কিন্তু ফোনের চেয়ে দাম বেশি না। না। সো দোজ অফ ইউ আর ওয়াচিং, আমি একটু শর্টে বলি, এই টপিকটা কভার করা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা একটা বড় স্ক্যাম হচ্ছে। আমি গত 5.5 বছর 6 বছর ধরে কাজ করতেছি। আপনি মোটামুটি বাংলাদেশের শীর্ষস্থানীয় যে কোনো কোম্পানির কথা বলবেন, সেটা হোক আপনার ই কমার্সের ক্ষেত্রে সেবাটা দেখছো, যে চাল ডাল, সিন্দাবাদ লিমিটেড, তারপরে ইভেন জাতিকে, বেশ কয়েকজন বড় বড় লোকের সাথে আমি কাজ করছি। আমি ওইসব কোম্পানির একদম পুরো ড্যাশবোর্ডে ঢুকে ঢুকে কাজ করছি। তারপরে আমাদের এখন ফরেন ক্লায়েন্ট আছে, এবং মোটামুটি আমি এখন 30 থেকে 35টা কোম্পানির সাথে ডিরেক্টলি ইনভলভ, যাদেরকে কনসাল্ট করা হচ্ছে। আমি আপনাকে বলি, ফোন দিয়ে দিস ইজ নট পসিবল। আপনাকে যদি কেউ বলে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শিখবেন, ফ্রিল্যান্সিং জিনিসটা কিছু না। ইউ হ্যাভ টু লার্ন সামথিং, দেন ইউ হ্যাভ টু সেল দ্যাট টু আ প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম শেখার মধ্যে কোনো ব্যাপার নেই। আমি ফ্রিল্যান্সিং করি না, বাট আমি তো খারাপ করতেছি না। সো পয়েন্টটা হচ্ছে, ফোন দিয়ে পসিবল না। ফোন দিয়ে পসিবল হইলেও আপনার এটা করা উচিত না। একটা ফোন আপনার দাম হচ্ছে এখন মোটামুটি 30,000, 25,000, 20,000, 15,000। 15,000 টাকা লাগবে না, আপনি 12,000 টাকা মাল্টিপ্ল্যান সেন্টারে যাবেন, যে বলবেন আমার একটা থিংকপ্যাডের বা এইচপি G1, G2 সিরিজের একটা ল্যাপটপ লাগবে। ল্যাপটপের একটা মোটামুটি হেলথ কন্ডিশন দেখবেন, দেখে আপনি ব্যাটারিটা দেখবেন, দেখে কি করবেন, আপনি জাস্ট বলবেন যে ভাই আমার র্যামটা একটু আপগ্রেড করবে, 3,000 টাকা গেল। তাহলে কত গেল? 16,000, 12,000, 4,000 বা 4,000। সাথে আপনি একটু এসএসডিটা আপডেট করবেন। করার পরে ওই ল্যাপটপ দিয়ে আমি 2023 সাল পর্যন্ত কাজ করছি। 23 সালে ফাইনালি আই কুড সেভ সাম মানি, দেন আই বট মাই ম্যাকবুক। তো এইটা আসলে ফোনের চেয়ে আপনার 20,000 টাকার মধ্যে আপনার সবকিছু রেডি হয়ে যাবে। And ওটা দিয়ে আপনি স্পিড ওয়াইজ একটা ধরেন খুব ভালো লেভেলের Asus বা কথা ZenBook বা MacBook লেভেলেরই স্পিড মোটামুটি পাবেন। কিন্তু ফ্যানের কারণে অনেক টাইম পরে আপনার ওটা স্পিড কমে যাবে। সেটা আপনাকে যত্ন করে কিভাবে, আসলে এটা MacBook বা ল্যাপটপ রিলেটেড কোনো সেশন না। বাট পয়েন্টটা হচ্ছে, যারা আপনাকে ফোন দিয়ে শেখানোর চেষ্টা করতেছে, প্রবাবলি দে আর স্ক্যামিং ইউ। অ্যান্ড এটা আসলে হয়ে পসিবল না। বিজনেস করতে গেলে আপনার সবচেয়ে ২-৩টা জিনিস জানতে হবে, যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করব। আমার কাছে পার্সোনালি মনে হয় যে, প্রোডাক্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে কিনা, বা আমি ওই প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড কিনা। আমাকে যদি আপনি বলেন যে চিনি জাতীয় কোনো ফুডের ব্যাপারে আমি একদমই ইন্টারেস্টেড না। যদি আমাকে বলেন ভেগান রেস্টুরেন্ট, আমি খুব ইন্টারেস্টেড। আমি প্রচুর ঘাটাঘাটি করি এটাকে। আপনি যদি আজকে আমাকে বলেন ক্রিকেটের ইকুইপমেন্টস নিয়ে, আমি 2012 থেকে 20 পর্যন্ত প্রফেশনাল ক্রিকেট খেলছি। আমি খুব ইন্টারেস্টেড। সো প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, অথবা আমি খুব ভালো সেল করতে পারি, মার্কেটিং পারি এমন লেভেলে যে আপনি ওকে যা দিবেন আমি তাই সেল করে দেবো। সো আপনার কাছে কি মনে হয়, আপনার জন্য যখন বিজনেস শুরু করছিলেন, পেনডেন্ট, তারপরে আপনার হাতে অনেকগুলো আংটি দেখতে পারতেছি। সো এইগুলোর বিষয়ে কেন আপনি কাজ করতে চাইছিলেন? হোয়াট ওয়াজ দ্যাট ইউরেকা মোমেন্ট? ওকে ঠিক আছে, এই প্রোডাক্টটা নিয়ে ট্রাই করি। ওয়েল, যেহেতু আমি টেস্টিং পারপাসে স্টার্ট করতে যাচ্ছিলাম, যে ওকে আমি যা যা এতদিন শিখলাম, মোটামুটি 1 বছর হয়েছে, আমি বিভিন্ন ধরনের কোর্স করলাম, অনেক মেন্টরদের কাছ থেকে আমি ট্রেনিং নিলাম। এখন আসছে যে সার্ভিস তো দিতে হবে, বা সার্ভিস দিব, বাট আমার একটু ভয় কাজ করতেছিল যে অ্যাকচুয়ালি কি যা শিখছি আমি তা ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবো কিনা। আচ্ছা। সো ওইটার জন্যই কিন্তু টেস্টিং পারপাসে আমার এই শপিং স্টল বিজনেসটা রান করা বা স্টার্ট করা বলতে পারেন। তো ওই যে আমার কাছে কিছু জমানো টাকা ছিল, সো আই হ্যাভ ডিসাইডেড যে ওকে, অবশ্যই, অ্যামাউন্টটা কত? আমার কাছে অলমোস্ট ভাই 20,000 টাকার মতো ছিল, বাট আমি হচ্ছে আমার প্রোডাক্ট আনি ফার্স্টে 5,000 টাকার। হুম। সো 5,000 টাকার আমি প্রোডাক্ট আনবো, অ্যান্ড তখন আমার হাজবেন্ড যে না দরকার নাই, যা শিখছো শিখছো, কাজ করলে করো, না করলে নাই, দরকার নাই, তোমার কাজ করা লাগবে না, তুমি রেস্ট করো, অ্যান্ড বিজনেসে যাওয়ার প্রয়োজন নাই। তখন ফারহাদ আমাকে একটা কথা বলছিল যে ব্যবসা চাকরির চেয়ে অনেক কঠিন। অ্যান্ড তখন আমার মনে হয়েছে যে ব্যবসা চাকরির চেয়ে কেন কঠিন হবে, চাকরি তো আরেকজনের আন্ডারে করতে হয়, অ্যান্ড ব্যবসা তো নিজের, এখানে তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে সবকিছু করা যায়। কারণ তখন তো আমি ব্যবসায় ঢুকি নাই, এর জন্য আমি বুঝতে পারি নাই যে ও কি বলতেছে। তখন আমি ভাবছি হয়তো ও আমাকে মানে থামানোর জন্য এই কথা বলছে, যে ব্যবসা চাকরির চেয়েও কঠিন। এন্ড আমি খুব অলস ছিলাম, এখনো আছি, কিছুটা ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে। তো যার কারণে আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, আমি তো কন্টিনিউ করবো না, আমি জাস্ট টেস্ট করব যে আমি শিখলাম এটা আদৌ কাজ হ্যাঁ, করে। যা যা শিখলাম আমি ওইটা আমি আদার্স আমার কোনো ক্লায়েন্টকে যদি সার্ভিস দেই, ওইটাকে আদৌ ইফেক্টিভ হবে কিনা, এর জন্য আমি জাস্ট বিজনেসটা স্টার্ট করছি। তো আমার যেহেতু এখানে ইনভেস্ট কম করতে হবে, তো আমি ঘাটাঘাটি শুরু করি যে
কোন প্রোডাক্ট কম দামে কেনা যায় এন্ড মোটামুটি প্রফিট করে সেল করা যায়, প্রোডাক্টটা যেন দেখতে একটু বেশি দেখায়। হুম তো এই জন্যই আমি জুয়েলারিটা চুজ করি, কারণ জুয়েলারির দাম একটু কম। মানে আগে আমি যে জুয়েলারিগুলো মানে আপনি কম টাকায় বেশি ভলিউমে আনতে পারতেন। ইয়েস, এন্ড আগেই কিন্তু আমি এখন আমাদের পেজে যে জুয়েলারি গুলো সেল হচ্ছে কোয়ালিটি ফুল জুয়েলারি, এগুলোর প্রাইস একটু বেশি, কিন্তু আগে আমি হচ্ছে একটু লো কোয়ালিটির জুয়েলারি একদম মডারেট ফার্স্ট কোয়ালিটি, লো হ্যাঁ কোয়ালিটি না? আমি হ্যাঁ ওই সময় তো আপনার সাথে পরিচয় ছিল। সো এইজন্য আমি জানি যে নট লো কোয়ালিটি, মডারেট কোয়ালিটি প্রোডাক্ট। ইয়েস ইয়েস, ওই কোয়ালিটির প্রোডাক্ট গুলো দিয়ে আমি স্টার্ট করি। এন্ড এর জন্যই আর কি আমার বিজনেসে আসা, যে আমার ডিজিটাল মার্কেটিং যে স্কিলসটা আছে, সেই স্কিলসটা কতটুকু একটা বিজনেসে ইফেক্টিভ রেজাল্ট আনতে পারে, ওইটা টেস্ট করার জন্যই আমি আমার এই বিজনেসটা স্টার্ট করি। এন্ড যখন আমি দেখি যে না, ভালো হচ্ছে এন্ড শুধু ভালো না, অনেক ভালো হচ্ছে, তখন আমার যে হাজবেন্ড আমাকে মানা করছে যে দরকার নাই, আমার হাজবেন্ড স্টার্টেড ইনভেস্টেড অন মাই বিজনেস এন্ড স্টিল হি ইজ মাই ইনভেস্টর। ইনভেস্টর। ইয়েস, এন্ড ওই হচ্ছে একদম ফার্স্ট থেকে এখন পর্যন্ত আমার বিজনেসে ইনভেস্ট করতেছে। শুধুমাত্র মানি ইনভেস্ট করতেছে ব্যাপারটা তা না, ও আমাকে গাইড করতেছে, ও আমাকে সাপোর্ট করতেছে, ও আমাকে সবকিছু, মানে আমি খুবই মেসড আপ একটা পার্সন, মানে মেয়ে মানুষ হলেও আমি খুবই মেসড আপ একটা পার্সন। একমাত্র মেয়ে হয়তো এর জন্য, বাবা মায়ের একমাত্র মেয়ে। তো ওই দিক থেকে দেখা যায় আমি এত অর্গানাইজড না। হ্যাঁ। তো আমার এই বিজনেসে আসার পর আমি কিন্তু চাই নাই আমার বিজনেস তো বড় হোক, এটা হয়ে গেছে, না চাইতেই হয়ে গেছে। তো এত বড় বিজনেস মেনটেন করা খুবই টাফ, বিজনেস শুরু করা খুবই ইজি, বাট এটা কন্টিনিউ করা অ্যান্ড এটা ম্যানেজ করা, এতগুলা টিম মেম্বার, এতগুলা কাজ, এতগুলা প্রোডাক্ট, সবকিছু একসাথে খুবই টাফ। মানে এখন আমি ওই কথাটার সাথে একদমই 100% একমত, যে চাকরি করাই। ব্যবসা চাকরির চেয়ে খুবই কঠিন, অনেক কঠিন, শুধু কঠিন না। So, আমি 4.5 বছর চাকরি করেছি, আমি জানি আসলে হোয়াট ইউ মিন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আরেকটু পরে আনতে চেয়েছিলাম। আপনি মেনশন করেছেন দিস কুড বি রাইট টাইম ফর টকিং ফর দিস। সো আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে ফিমেল মানে এন্টারপ্রেনার কার সাথে কথা বলতে, কারণ ফিমেলদের অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করতে হয় অনেক দিক দিয়ে। সো আমি এটা আসলে এরকম ইমোশনাল সেশন করতে চাই না যে আপনি এত কষ্ট করে, এরকম কিছু না। বাট পয়েন্ট যেটা একদম প্র্যাকটিক্যাল পয়েন্ট, যেটা সে ধরেন আমার বাসায় যদি আমার একটা বোন থাকতো, সে যদি ঢাকায় এসে পডকাস্ট করতে চাইতো, যশোর থেকে, আমার সন্তান যশোর। সো আমি এখন ঢাকায় থাকি, নারায়ণগঞ্জ থেকে আমি ইচ্ছা করে চলে গেছি। ওকে কিন্তু অনেক কথার সম্মুখীন হয়ে, যতই বোঝাতো যে আমি এখানে থাকি, এই সমস্যা নেই, এটা ওইটা সব ঠিক আছে, তারপর অনেক কিছু ওর ফেস করা লাগতো। সেই জন্য ধরেন আমার মতো সিমিলার লেভেলের স্কিল বা ট্যালেন্ট যদি তার থাকতো, কথার কথা, সে কিন্তু এটা পারতো না। তার ওই বাসাতে কিছু লিমিটেড কাজই করা লাগতো, বা হয়তো করতে পারতো যদি তার হাজব্যান্ড কোনো রিমোট জব করতো, সে যদি তাকে সাপোর্ট দিয়ে নিয়ে আসতো। বাট ওটা অনেক কঠিন কঠিন একটা সিচুয়েশন। আমি যেটা আসলে বলতে চাই, অনেক সময় অনেকে অনেক কিছু করতে চায়, বাট তাদের যদি একটা কমিউনিকেশন স্কিল, যেমন আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো, প্রথম থেকে আমি দেখেছি। আপনি যেটা বলতে চান গুছিয়ে, আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম ওই টাইমে 22 সালে। আপনি একদম বলতে চাচ্ছেন ভাই এটাই তো করবো, এই প্রোডাক্ট এত লট আসতেছে এইভাবে। সো আপনি একদম গুছায় টু দ্য পয়েন্ট কথা বলতে পারেন। আমার কাছে মনে হয় যে ছেলে হোক মেয়ে হোক, তারা যদি ফ্যামিলি সাপোর্ট করতে মানে পেতে যায়, তাদের যদি যেটা করতে চাচ্ছে, যেহেতু অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্সিং বা ধরেন যে কোনো স্কিল ডেভেলপমেন্ট, এটা একটু ট্রেডিশনাল জিনিস না। কারণ আমাদের বাবা মা ধরেন পুরোনো সরকারি চাকরি বুঝে, একটা এমএলসিতে চাকরি এগুলো বুঝে, বাট একটা বিজনেস ধর কত কথা, শোরুম নিচ্ছিস, দোকান নিচ্ছিস, এটা বুঝে। আর একটা মজার কথা আপনাদেরকে বলি, আমি যে কথার কথা ফারহানের সাথে পডকাস্ট করেছি, আমি যে চাল ডালে কাজ করেছি, এত ডলার খরচ করেছি, বা আমার চাল ডালে ভয়েস ব্লাস্ট দিতাম, সবার কাছে কল যাইতো, বা আমি যে লাইভ করেছি, এগুলো আমার বাবা মার কাছে ভ্যালিডেশন না। ভ্যালিডেশন কি, সেদিন আমার আরেকটা ফোন আছে, ওই ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ ম্যানেজ করে কল দিয়েছে, কল দিয়ে আমার মা রিসিভ করেছে, আমার মাকে বলছে রিসিভ না করতে, বাট উনি রিসিভ করেছে। আর মাই মাদার ইজ 53, সো রিসিভ করে বলতে যে তন্ময় স্যার আছে, না তন্ময় স্যার তো নেই। এটা আমার বলছে, তোরা স্যার বলে লোকজন? আমি বলছি, হ্যাঁ, এটা তো অফিসে যখন ছিলাম তখনও বলতো। না, তোরা ফোন দিয়ে স্যার বলে? মানে তাদের কাছে এই যে এত কিছু করছে, এগুলো ভ্যালিডেশন না। পডকাস্ট ইজ নট আ ভ্যালিডেশন। স্যার বলছে মানে এটা কোথা থেকে এসেছে? এটা তো ইউরোপিয়ান, আপনার যখন কি বলে, ব্রিটিশরা বাংলাদেশে বা ভারতবর্ষে আসছিল, ওরা কিন্তু এই কালচার তৈরি করে গেছে যে আমাদের চেয়ে বেটার স্যার জনাব, বিশাল ব্যাপার। তো ওইটা যখন আমার মা শুনেছে, সে ভাবতেছে যে ঠিক আছে, এটা একটা ভ্যালিডেশন। এত কিছু বলার মেইন উদ্দেশ্য বাবা মাকে বা ফ্যামিলি মেম্বার বা হাজবেন্ড বা ওয়াইফকে বোঝাতে পারা যে দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু ডু, এটা হচ্ছে আমার প্ল্যান। এটা কতটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার কাছে মনে হয় এটাও আপনার লাইফের একটা ভালো সাপোর্ট সিস্টেম, যে কারণে আপনি অ্যাটলিস্ট ভেবেছেন যে আমি মিস্টেক করলে দিস গাইজ উইল হেল্প মি। এটা কি ইম্পর্টেন্ট না? অনেক মানুষ তো কনভিন্স করতে পারে না।
জি ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা কথা কি ভাইয়া, আমরা মেন্টালি ভাবে যখন স্টেবল থাকি, মেন্টালি ভাবে যখন আমরা হ্যাপি থাকি, আমাদের যে কাজগুলো, সেটা হোক কোনো জব, হোক কোনো বিজনেস বা যেটাই আমরা আমাদের লাইফ লিড করার জন্য বা সার্ভাইভ করার জন্য করি, আমরা সেটা কিন্তু হ্যাপিলি করতে পারি। আলটিমেটলি আমাদের কিন্তু মানে মেন্টাল পিচটা খুবই ইম্পর্টেন্ট, মেন্টাল হেলথটা ঠিক থাকা। অ্যান্ড আজকে যদি ভাইয়া মানে একটা ছেলেই ধরলাম, যদি বলে যে আমি বিদেশ যাব, আমাকে 12 লাখ 15 লাখ টাকা লাগবে, এই কান্ট্রিতে যাব, ভালো স্যালারি পাবো, যাওয়ার পর ভালো ফ্যাসিলিটিস আছে, বাবা মা বলবে যে ওকে যাও, কোনো প্রবলেম নাই ভাইয়া, জায়গা জমিন যা আছে সবকিছু বিক্রি করে তাকে পাঠানোর জন্য এক্স্যাক্টলি। একদম তারা উঠে পড়ে লাগবে। বাট একদম সেম জিনিসটাই যদি কোনো ছেলে বলে, মানে মেয়ে তো কথাই আসে না, যদি কোনো ছেলে বলে ব্যবসা যে আমি ব্যবসা করব, আমাকে 10 লাখ লাগবে না, 1 লাখ টাকা দাও, তাকে কিন্তু ভাই জুতা দিয়ে বাড়িও দিতে পারে। হ্যাঁ, ব্যবসা যে করা লাগবে না, তুই আমি এখানে বলতেছি চাকরিতে ঢোক। ইয়েস, তুই ব্যবসার কি বুঝোস? এখন ব্যবসা তো যে করে না সে বুঝবে না, অবশ্যই সে করতে করতে বুঝবে। বিজনেস ইজ এক্স্যাক্টলি, এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। বিজনেস শিখার কোনো জিনিস না, এটা আস্তে আস্তে করতে করতে যত সেই বিজনেসে পুরাতন হবে তত সে এক্সপিরিয়েন্স হবে। সো আমাদের ফ্যামিলি বলেন, আমাদের মানে কালচারটাই এমন, আমরা বিজনেসে টোটালি নো। সেটা হোক আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, বাবা মা, সবাই বুঝতে চায় না, কিন্তু এটা আমাদের মানে বুঝাইতে হবে, দায়িত্বটা আমাদেরই। যেমন আমার ফ্যামিলির ব্যাপারটাই আমি বলি, আমার আব্বু আম্মু দে আর সো সাপোর্টিভ, অ্যান্ড কখনো প্রেশার আসে নাই যে ভালো করে পড়ালেখা করতে হবে, এইটা হতে হবে, ওইটা হতে হবে। ওই দিক থেকে আমি খুবই লাকি যে ডাক্তার হতে হবে, A+ পেতে হবে, এমন না। তারা হচ্ছে যে আহ, করো যা ইচ্ছা করো, বাট বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, and বাবা মার মান সম্মান নষ্ট হয় এমন কিছু করা যাবে না, এতটুকু জাস্ট রেস্ট্রিকশন ছিল। এখন যখন পেপারে আপনার কোনো লেখা আসে তখন কেমন লাগে তাদের? ভাইয়া আমার মানে আম্মু আব্বু এত প্রাউড, আমি অ্যাকচুয়ালি জানতাম না এত প্রাউড তারা ফিল করে। কারণ একটা ব্যাপার কি, এত বিজি হয়ে গেছি, আগের মতো গল্প করার টাইম হয় না আব্বু আম্মুর আমার সাথে। প্রাউডটা বেশি বাড়ে, আপনি একমাত্র বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, জি। আমিও একমাত্র এই জন্য। তো আমার যখন পেপারে, আজকের পত্রিকায় আমার পেপারে যখন আমার আর্টিকেলটা পাবলিশ হয়, আমার আম্মু মানে ক্রেজি হয়ে গেছে যেন একটা পেপার কপি আমি আম্মুকে পাঠাই। তো আমার একটা পেপার তো 10 টাকা দাম। তো সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, পেপার কপি আনার জন্য আমরা অফিসে যাই, বনশ্রীতে ওনাদের একটা অফিস আছে। তো যাওয়ার পর বিকেল হয়ে গেছিল, তাদের হকার আজকে নাই কারণ প্রচন্ড বৃষ্টি ছিল, ভাবছে পেপার সেল হবে না, সে চলে গেছে বাসায়। তার বাসায় আমরা গেছি, মানে 20 টাকার পেপারের জন্য 2টা পেপারই সে দিতে পারবে। 20 টাকার পেপারের জন্য সেদিন 1600 টাকা হচ্ছে আমাদের যাতায়াত ভাড়া লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, এটা তো স্টোরি, এটা মনে থাকবে আপনার ইয়েস। এন্ড এখানে আমার হাজবেন্ডের কথা না বললেই না, ও একদম ক্রেজি হয়ে গেছে যে না আজকেই নিব পেপার, যাব হকারের বাসায় যত দূরই হোক। এন্ড ও আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে হকারের বাসায় যেয়ে এরপর আমাদের সেই পেপারের কপিগুলো কালেক্ট করে নিয়ে আসছিলাম। পারফেক্ট। তো এটাই আসলে ফ্যামিলিকে নিজের সাপোর্টিভ মানে সাপোর্ট বানানো উচিত। অনেকের ক্ষেত্রে আসলে অনেকে কমেন্ট করবে যে ভাই তুই আমার ফ্যামিলির অবস্থা জানাস না, আমি বুঝতেছি, বাট whoever has done something good, it was never a bed of roses. তাদের একদিক দিয়ে না হোক কোনো না কোনো দিক দিয়ে তাদের ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, সেটা আমরা আসবো আস্তে আস্তে। So, আপনি কি এই বিষয়ে আর কোনো কিছু অ্যাড করতে চান? জি ভাই, আরেকটা জিনিস হচ্ছে কি, যখন আপনাকে প্রুফ করতে হবে যে আপনি এটা পারবেন, যখন আপনি প্রুফ করবেন তখন আপনাকে কেউ নো বলবে না, আপনার শত্রু তখন আপনাকে সাপোর্ট করবে, এন্ড Exactly. আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে, আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে, এন্ড সে বলবে যে ও আমার বন্ধু ছিল, ও আমার পরিচিত ছিল, ও আমার ছোট ভাই ছিল। এটাই হচ্ছে রিয়েলিটি। সো আপনি ভালো কিছু করলে তখন আপনার শত্রু আপনার বন্ধু হওয়ার চেষ্টা করবে। আগে আমাদের প্রুফ এইটা করতে এইটা আমি হবে। ক্লিপ কাটবো, এটা আমি ক্লিপ কাটবো, খুব ভালো লাগছে কথাটা। এটা খুব সুন্দর লাগছে। জাকির খান একটা কথা বলছে না যে যে আপকে প্যারেন্টস हमको सिर्फ गरीब नहीं देखना चाह वो आपका बुरा नहीं चाहता। তো খুবই ভালো লাগে এগুলো শুনতে। নেক্সট কোশ্চেন হচ্ছে আপু, আমরা চলো একটু নন গ্লোরিফাইড একটা জিনিস নিয়ে কথা বলি। আমরা অনেক টাকা রেভিনিউ শুনলাম, সাপোর্টিভ, প্রাউড সবকিছু বুঝলাম, বাট হোয়াট ডাজ ইট টেকস টু, মানে হয় হয় কি সবাই বিরাট কোহলি হতে চায়, সাকিব আল হাসান কন্ট্রোভার্সিয়াল, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হতে চায়, কিন্তু ওইটা করার জন্য তারা তেল খাইতে পারে না, তারা বিরিয়ানি খাইতে পারে না, তারা এই টাইমে ঘুমাইতে হয়, তারা রাতে করতে পারে না, তাদের খুবই একটা নর্মাল লাইফ লিড করতে পারে না, তাদের সবসময় গাড়ির মধ্যে থেকে বের হয়ে গার্ড নিয়ে ঢুকতে হয়, দে ক্যান নট হ্যাভ দেয়ার লাইফ। সো অনেক স্যাক্রিফাইসেস এর পর দে গেট টু অ্যাচিভ হোয়াট দে ওয়ান্ট। আমার যেমন এত কিছু করতেছি, আমি খুব
মানে এক্সট্রিম লেভেলের কাজ করি। আমার যখন মনে হয় ঘুরতেও যাই, আমার আশেপাশে মানুষ বিরক্ত হয়ে যায় যে আমি কেন সবসময় একটা ল্যাপটপ ক্যারি করি? কেন সবসময় আমার মিটিং থাকে? অনেক সবাই আড্ডা দিচ্ছে, আমি হুট করে যে ওখানে মিটিং করতে এসব পচায় আমাকে। সো আপনি আমাকে এটা শেয়ার করেছেন রিসেন্টলি যে আপনার স্লিপ লাইফ, তারপর আপনার ওভারঅল ম্যানেজমেন্ট, তারপরে ধরেন অনেক সময় কোনো মাসে একটু যদি অর্ডার একটু কম আসে, আপনার ২১ জন এমপ্লয়ি আপনি বলেছেন সেলারি সবকিছু মিলায় ইটস আ প্রেশার, আপনার একটা দায়িত্ব। আপনার মনে হতেই পারে যে আমি আসলে আমার হাসব্যান্ড ইজ মেকিং গুড অ্যামাউন্ট অফ মানি, আই এম স্টেবল, হোয়াই এম আই টেকিং সো মাচ প্রেশার? ঠিক আছে, পেপারে আসছে কয়েক বছর বিজনেস করছি, বিজনেসটা বিক্রি করে দিয়ে আমি আমার মতো থাকি। সো এটা না করে কেন আপনি করতেছেন? কি স্ট্রাগল ফেস করতে হয়? আমি চাই একটু ওরকম চাই না যে মোবাইল দিয়ে কোটি টাকা ইনকাম করে ফেলছেন। আমি চাই নন গ্লোরিফাইড টাকাগুলো একটু দেখায় যে, ভাই হ্যাঁ, এত কিছু আছে। ফ্যামিলি প্রাউড হবে। তোমার ভালো ফিল হবে। তুমি একটা কিছু কিনতে চাইলে কিনতে পারো, কিছু খাইতে চাইলে তোমাকে প্রাইসের দিকে তাকাইতে হবে না। কিন্তু এর সাথে কি স্যাক্রিফাইসেস করতে হয় একটা মানুষের? আপনারটা বললেই হবে আমি। ওকে ভাইয়া, এখন অনেকে ভাইয়া ভাবে কি যে বিজনেস খুবই ইজি। আমি আমার কাছে কিছু টাকা আছে, আমি একটা প্রোডাক্ট আনলাম এন্ড আমি এটা সেল করতেছি, এটার নামে বিজনেস। বাট বিজনেস অ্যাকচুয়ালি ব্যাপার এমন না জিনিসটা যে জাস্ট প্রোডাক্ট সেলিং। হুম, ইটস নট অল অ্যাবাউট বিজনেস। সো আমার বিজনেস শুধুমাত্র প্রোডাক্ট সেলিং এর টার্গেটটা থাকলে হবে না, কাস্টমার স্যাটিসফ্যাকশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। আমার এমনও ক্লায়েন্ট আছে ভাইয়া, সে আমার কাছ থেকে ২১ বার ২২ বার পারচেস করছে। অ্যান্ড আমি ছাড়া বাংলাদেশে অনেক বিজনেস আছে এই প্রোডাক্ট সেল করতেছে। আচ্ছা। বাট বাট আমি তাদের কাউকে চিনি না এখন। বাট কেন তারা তাদের থেকে না নিয়ে আমার কাছ থেকে নিচ্ছে? অবশ্যই তারা আমার কাছ থেকে বা আমার টিমের কাছ থেকে ভালো কিছু পারফরমেন্স পাচ্ছে, ভ্যালিউ পাচ্ছে, এর জন্যই সে নিচ্ছে। অ্যান্ড আপনি টেস্ট করেও দেখতে পারেন, আপনি যদি কল করেন আমার পেজের নাম্বারে বা আমার টিমের কারোর সাথে যদি আপনি কন্ট্যাক্ট করার ট্রাই করেন, একটা অনলাইন পেজের বিহেভিয়ার বা ধরেন প্রফেশনালিজম এত হয় না, যেটা আমার টিমকে আমি লার্ন করাইছি বা তাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। And এটা একদিন দুই দিনে হয় নাই, আমি অনেক স্ট্রাগল করছি ভাইয়া। তাদের সাথে মিটিং করে তাদেরকে বুঝায়, দেখো একটা জিনিস এইভাবেও বলা যায় যে জি আছে, অর্ডার করবেন। আবার আরেকটা জিনিস এইভাবেও বলা যায় যে জি আপু অ্যাভেলেবেল আছে, আপনি কি অর্ডার করতে চাচ্ছেন, তাহলে কাইন্ডলি আপনার ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আমরা তাদের কাছ থেকে শুধু তাদের কাছে সেল করতেছি শুধু, ব্যাপারটা তা না। তারা যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা দিয়েই কিন্তু আমি তোমাদেরকে স্যালারি দিচ্ছি। অ্যান্ড এক্সাক্টলি। আমার বিজনেসটা ওই টাকা দিয়েই বড় হচ্ছে। সো তুমি যদি আলটিমেটলি ওই পার্সন এন্ড ওই টাকাটাকে ভ্যালিউ না করতে পারো, তাহলে আমরা সাস্টেইনেবল বিজনেস করতে পারবো না। এটা ওদেরকেও আপনি বুঝাই দিছেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমার পেজের যতগুলো আমার টিম মেম্বার আছে, আমি বলবো যে তাদের মধ্যেও একটা স্কিল আছে, সেটা হচ্ছে তারা কাস্টমারের সাথে খুবই ভালো একটা রিলেশন ক্রিয়েট করতে পারে। আমার পেজ থেকে যে কল দেয়, ও আমাকে কালকে বলছে যে আপু, আমাকে কাস্টমার আপুরা ছাড়তে চায় না। 18 মিনিট 11 মিনিট আমার সাথে কথা বলে। হ্যাঁ, অ্যান্ড মানে আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের রিলেশনশিপটা মানে খুবই ফ্রেন্ডলি, আমরা চাই তাদের সাথে কানেক্ট হয়ে থাকতে। কারণ যেহেতু ইচ্ছা আছে যে আমার একটা বড় প্ল্যান আছে, অ্যান্ড যদি আমার বিজনেসটাকে আমি সাস্টেইনেবল করতে চাই। বাংলাদেশের অনেকে বিজনেস করে, 80% বিজনেস 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। ইয়েস। কেন হয়? কারণ তারা প্রপার প্ল্যানিং ছাড়া বিজনেস করে। মন চাইছে, প্রোডাক্ট আনতে পারছে, টুকটাক সেল করতে পারছে, ভাবতেছে যে দিস ইজ বিজনেস। বাট না, যদি অবশ্যই একটা লং টার্ম বা লং প্যাটার্নে বিজনেস করতে চায় কেউ, তাহলে সব ব্যাপারেই খেয়াল রাখতে হবে। আমার ক্লায়েন্ট, আমার কাস্টমার, যদি আমি আমার টিমদেরকে এভাবে বুঝাইছি, যেহেতু কাস্টমারের সাথে এখন আমার ফেস টু ফেস বা ওয়ান টু ওয়ান কথা হয় না, তাদের থ্রোতে কথাগুলো আমার বা আমার মেসেজগুলো চায় ক্লায়েন্টদের কাছ থেকে, যে কাস্টমার যদি তোমাকে জুতার বাড়িও দেয়, তুমি তাকে সালাম দিয়ে কথা বলবা। কারণ আমরা আমাদের বেস্টটা দিব। এখন ক্লায়েন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে ক্লায়েন্টের সাথে আমার, বাট আমার বুঝাইতে হবে। আমার যদি ফল্টও হয়, আমি 1000 বার সরি বলবো, বাট কখনো রুডলি বিহেভ এটা কখনোই করা যাবে না। And এটা একদিন দুই দিনে হয় নাই, মাসের পর মাস, মাসের পর মাস তাদেরকে মানে কনসালটেন্সি আমি দিতে দিতে, and এটা কিন্তু আমি একাই করছি। অনেক বিজনেস আছে ভাইয়া, সেলসের লোকদেরকে ট্রেনিং করানোর জন্য আলাদা ট্রেনার আনতে হয়। And এই তখন কাজটা, রিলেট করতে পারে না তখন তারা। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, বাট এই কাজটা আমি নিজে করছি। অ্যান্ড আমি আমার কম্পিটিটর যারা বলতে পারেন বা আদার্স যে বিজনেস মোটামুটি তারা সাস্টেইনেবল বিজনেস করতেছে, ধরা যায় 4-5 বছর যাবত, তাদেরকে নক করছি আগে, তারা কিভাবে রিপ্লে করে। কল ও করছি, আচ্ছা। তাদেরকে কল করছি, তারা কিভাবে কথা বলে। মানে
অ্যাজ এ কাস্টমার আমি ফিল নেওয়ার চেষ্টা করছি যে তারা আমাকে কেমন সার্ভিস বা কেমন ভ্যালিউ দেয়। দেন আমি গ্যাপগুলো বের করছি যে এখানে এখানে গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমি আমার বিজনেসে কখনো আসতে দিব না। অ্যান্ড দেন ওই পয়েন্টগুলো ধরে ধরে আমি তাদেরকে বলছি যে এই গ্যাপগুলো আছে, আমরা এই গ্যাপগুলো ক্লিয়ার করব। অ্যান্ড তখন আস্তে 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 তাদেরকে বুঝাইতে বুঝাইতে এই পর্যায়ে আনছি। অ্যান্ড আমি বিলিভ করি আমার টিমে যারা আছে তারা আমার এখানে যে ভালো করতে পারবে ব্যাপারটা তা না, আমার এখান থেকে বের হয়েও তারা ভালো কিছু করতে পারবে। কারণ তাদেরকে আমি যেই জিনিসটা শিখাইছি বা শিখানোর চেষ্টা করতেছি এটা তাদের লাইফে অনেক কাজে আসবে। কমিউনিকেশন স্কিলস অনেক বড় একটা স্কিলস, যেটা অনেক বড় বড় এমপ্লয়ীদের মধ্যেও থাকেন। বাট আমি চেষ্টা করতেছি তাদেরকে ভালোভাবে কমিউনিকেশন যেন করতে পারে, এই স্কিলসটা তাদের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য। অ্যান্ড আমি বিলিভ করি তারা যদি আমার কথা শুনে আগামী 6 মাস, অ্যান্ড আমি বিলিভ করি তারা যদি আগামী 6 মাস আমার কথা শুনে তারা খুবই ভালো করতে পারবে। নট অনলি যে শপিং স্টলে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গার সেলসে তারা একদম 100% ভালো একটা পারফরমেন্স করতে পারবে। সেই রিলেটেড আমার আর কিছু কোয়েশ্চেন আছে। আমি জানতে চাই যে এই পুরো জিনিসটা করতে আপনি এজ আ ফাউন্ডার আপনার নন গ্লোরিফাইড মানে নেগেটিভ ব্যাপারগুলো কি মনে হয় আপনার? আপনি যেটা আমাকে বলেছিলেন স্লিপিং। সো আমি জাস্ট চাই আপনি একটু এইটা বলেন যে কত কষ্ট করতে হয় একটা বিজনেসকে চালাতে? একটা বিজনেস শুধুমাত্র যে টাকা ঢাললেই হয়ে যায় ব্যাপারটা তা না। এইখানে আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে। যেমন একটা স্যাক্রিফাইস যেটা এখন আমার মনে হচ্ছে যে এটা অনেক বড় স্যাক্রিফাইস। মানে আমার বাসা থেকে আমার যেখানে আমি আর আমার হাসব্যান্ড এখন থাকি, সেখান থেকে আমার বাবার বাড়ির ডিসটেন্স ১ ঘন্টাও হবে না। বাট ৮ মাস হইছে আমি যেতে পারতেছি না। শুধুমাত্র টাইম নাই এর জন্য। অ্যান্ড আমার বিয়ের পর মানে ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত আমি ৬টা বিয়ের দাওয়াত মিস করছি। তাও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ রিলেটিভস তাদের। সো এমন না যে আমার ইচ্ছা করে না যাইতে, আমার ইচ্ছা করে না আড্ডা দিতে, না, ইচ্ছা অবশ্যই করে না ইচ্ছা অ্যাটেন্ড করে। করতে। বাট আই হ্যাভ টু স্যাক্রিফাইস অল অফ দিস। তাহলে বিজনেস সাস্টেইন করবে না। ইয়েস, মানে এমন এমন মোমেন্টে ওই ওকেশন গুলো পড়ে যে আমার পক্ষে যাওয়াটা পসিবলই হয় না। হ্যাঁ। এন্ড যেহেতু আমার হাজবেন্ডও বিজনেস করে এন্ড ওরটা হচ্ছে ডিফারেন্ট বিজনেস, ও জাপানিজ ভিসা প্রসেসিং কনসালটেন্সি। চাইলে শাউট আউট দিতে পারেন। ও না, শাউট আউট না, তো আমার হাজবেন্ডের ব্যাপারে একটু বলি। হ্যাঁ। আহ, ও হচ্ছে আমার থেকে কত হবে, 4-5 বছরের বড় হবে। ইন হিজ 20s এক কথায়। ইয়েস, মানে অলসো হি ইজ ইয়াং অ্যান্ড ও ওর জায়গা থেকে ও খুবই বেস্ট পারফরমেন্স করছে, ভালো করছে। ওর আলাদা বিজনেস আছে, ও হচ্ছে জাপানিজ এজেন্সি আছে, জাপানে ভিসা কনসালটেন্সি ফার্ম। অ্যান্ড ওর বিজনেসে দেখা যায় ওর টাইম দিয়ে আমার বিজনেসে টাইম দেওয়া তো পসিবল হয় না, কিন্তু এরপরেও ও চেষ্টা করে ওর বিজনেসে টাইম দিয়ে আমাকেও একটু হেল্প করার, আমাকে সাপোর্ট করার, আমার কোনো একটা প্রবলেম হইলে সেটা সলভ করার। অ্যান্ড দুইজনেও যেহেতু বিজনেস করি, আগে ভাবতাম কি ভাইয়া যে ও যদি চাকরি ছেড়ে দেয় বিজনেস করে, আমিও বিজনেস করি, দুইজন বাসায় থাকবো, মনে হয় এনাফ টাইম পাবো, গল্প করতে পারবো, ঘুরতে পারবো, কয়েকদিন পর পর যেতে পারবো এখানে সেখানে ঘুরতে। বাট ব্যাপারটা এমন হয়েছে যে ও যখন চাকরি করতো তখনই ভালো ছিল, আমরা দুইজন অ্যাটলিস্ট হচ্ছে আপনার শুক্র শনি শুক্র শনি একটু টাইম পেতাম কোথাও যাওয়ার। বাট এখন ব্যাপারটা এমন হয়েছে যে 3 বেলা খাবার ছাড়া আমাদের দেখাও হয় না, কথাও হয় না। আমি ওর সাথে কি কি কথা বলবো আমি নোট করে রাখি। ট্রু ভাইয়া, ওর সাথে আমি কি কি কথা বলবো। বিশাল বড় স্যাক্রিফাইস হ্যাঁ, বিজনেসের জন্য। বিশাল বড় স্যাক্রিফাইস। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে আহ, যদি এমন হতো, আমি মাঝে মাঝে ব্যাপারটা চিন্তা করি যে যেহেতু আমার হাজবেন্ড বিজনেস করে, ও অনেক বিজি থাকে, এমনও দিন গেছে ভাইয়া সকাল 8টা বাজে ও ঘুমাইতে আসছে ওর অফিস থেকে, আমি দেখতেছি যে ও সকাল 8টার সময় ঘুমাইতে আসছে। তো এমন যদি হতো আমি কিছু করি না, আমি জাস্ট র্যান্ডম হাউস ওয়াইফ, হুম। ওর আর আমার রিলেশনশিপ ঠিক থাকতো না। কারণ আলটিমেটলি আমরা মেয়েরা, টাইম চাইতে চাইতে ইয়েস, আমরা মেয়েরা যারা কিছু করি না তারা চাই যে হাজবেন্ড আমাদেরকে টাইম দিক। বাট আমরা আসলে বুঝতে চাই না যে সে চাইলেও দিতে পারতেছে না। বাট এখন আমি বুঝি বা ফিল করি যে পসিবল হয় না। গত 3 দিন যাবত আমার আম্মু আমাকে কল দিচ্ছে, আমি জাস্ট কেটে দিচ্ছি যে একটু পরে কল দিব ফ্রি হয়ে। বাট আমি ফ্রিও হচ্ছি না, আমার কলও দেওয়া হচ্ছে না। সো হয়তো আমার মা এর জন্য সে বুঝতেছে যে আমার মেয়ে বিজি, বাট তার জায়গায় অন্য কেউ হলে হয়তো ব্যাপারটা বুঝতো না, ভাবতো রাফা এখন বড় ব্যবসায়ী হয়ে গেছে, হ্যাঁ, রাফার হ্যাঁ। ভাব বেড়ে গেছে। Yes, এটা একটু আমি দেখছি। ইয়েস,
আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। রাফা আপু কিন্তু অনেক জুনিয়র। সো আপনারা যারা দেখতেছেন, উনি কেমন? উনি হচ্ছেন একটু স্পন্টেনিয়াস ভাবে মানে মনে জাস্টটা বলে দেয়। এখন আমাদের অনলাইন দুনিয়াতে কেমন আমি বলি, অনলাইন দুনিয়াতে কোনো একটা ওয়ার্ডকে কেন্দ্র করে মানুষজন আসলে মানুষকে জাজ করতে পছন্দ করে। আমি কিছুটা পিয়ার ট্রেন্ড হয়ে গেছি এখন। আমি যেহেতু অনেকদিন ধরে অনেক পডকাস্ট করছি যেগুলো অনেকগুলো আপলোড হয়নি। তো আপনি এখানে একটা কথা বলছেন যে ওয়ার্ডটা আমি চাচ্ছি না কেটে দিতে, বাট কথাটা শুরুটা ভালো ছিল। বলছেন র্যান্ডম হাউস ওয়াইফ। র্যান্ডম হাউস ওয়াইফ সে ওটা মিন করে বলেনি, সেটা মিন করছে আমাদের অনেকের মাই কিন্তু হাউস ওয়াইফ। সে বলছে যে যদি আমি শুধুমাত্র হাউস ওয়াইফই হতাম, বাসাতেই থাকতাম, আমার যদি এত ব্যস্ততা না থাকতো, তাহলে হয়তো আমাদের ওই হাজবেন্ডের কাছে আপনি অনেক বেশি টাইম চাইতেন, মনে করতেন যে কি বিয়ে করে আসলাম বাসা ছেড়ে, যে আসলে টাইমই নাই, তার কি এমন বিজনেস করছেন। সো এটা মিন করছে কেউ ব্যাড কন্টেক্সট নিয়ে না। ওকে, ইজ দ্যাট হোয়াট ইউ ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি। একটা ভিডিওতে দেখছিলাম ভাইয়া যে মেয়েদের এত লিমিট থাকে সারাদিন কথা বলার, আপনি তার চেয়ে অনেক বেশি। অ্যামাউন্টটা মনে নেই, এন্ড একটা ছেলের হচ্ছে এত অ্যামাউন্ট থাকে। তো ছেলে মানুষ তো বাহিরে থাকে, হ্যাঁ প্লাস জবে থাকে বা বিজনেসে থাকে, ওদের কথাগুলো ফুলফিল হয়ে যায়, হ্যাঁ এন্ড পরে তারা আর কথা বলতে চায় না কারণ তারা টায়ার্ড এন্ড তাদের কথাগুলো ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ। বাট একটা মেয়ের তো কাজ থাকে হয়তো, বাট কথা থাকে না। সো ওই মেয়েটার কিন্তু ওই ডিজায়ারটা ফুলফিল হয় না, যার কারণে তার কথাগুলো জমা হয়ে এবং থাকে। সেটা সে বাড়ি আসলে হাজবেন্ডকে বলে। হ্যাঁ, হাজবেন্ডকে বলে, এন্ড হাজবেন্ড যেহেতু টায়ার্ড সে সেটা শুনতে চায় না, এন্ড আচ্ছা তখনই আচ্ছা, কিন্তু আমি মিসকমিউনিকেশনটা এরকম হয়। অনেক রিলস দেখছি ইনস্টাগ্রামে। এন্ড তখনই মিসকমিউনিকেশনটা হয়। হ্যাঁ, এন্ড আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা, প্লাস মানে দুজনই ব্যস্ত আপনারা। হ্যাঁ, দুইজনই ব্যস্ত, দুইজনই দুইজনকে সময় দিতে পারি না, বাট আলটিমেটলি উই আর হ্যাপি। না, উই আর সবচেয়ে হ্যাপি ইন ইম্পর্টেন্ট। আওয়ার ম্যারিড লাইফ, ইন আওয়ার বিজনেস লাইফ, সবকিছুতেই আলহামদুলিল্লাহ সবকিছু ওকে। পারফেক্ট। তো আবার মজার কিছু জিনিস নিয়ে কথা বলি। আমি একটা নেগেটিভ জিনিস নিয়ে কথা বলছি যে আপনার স্ট্রাগল গুলো কি কি। তো আমরা বাংলাদেশিরা কিন্তু চায়না থেকে অনেক প্রোডাক্ট নিয়ে আসি। আপনার প্রোডাক্টগুলোর একটা মেজর পোর্শন চায়না থেকে আপনি ইম্পোর্ট করেন। রিসেন্টলি আমি আপনার একটা ছবি ভিডিও দেখলাম যে আপনি চায়নাতে গিয়েছিলেন। পারপাস কি ছিল? কি দেখলেন? পজিটিভ কি কি দেখলেন? কি কি আমাদের শেখা উচিত? এগুলো নিয়ে একটু বলেন আমাকে। আমি চায়না গিয়ে যেটা সবচেয়ে বেশি ফিল করছি ভাই, সেটা হচ্ছে আগামী 10 বছরেও চায়নার আশেপাশে বাংলাদেশ যেতে পারবে না, বাংলাদেশ 10% হইতে পারবে না চায়নার। কেন? এটার কারণটা হচ্ছে, ফার্স্ট অফ অল, জাতিগত যে ব্যাপারটা আছে। চায়নার মানুষ হার্ড ওয়ার্কিং। চায়না মানুষ হার্ড ওয়ার্কিং, প্লাস তারা খুবই সভ্য, আমাদের মতো না। আমরা বাঙালি জাতি, যেমন একটা এক্সাম্পল দিই ভাইয়া, চায়নাতে রাস্তার পাশে বিভিন্ন ধরনের সাইকেল থাকে, ওই সাইকেলগুলোর কোনো মালিক নেই, ওই সাইকেলগুলো র্যান্ডম পড়ে আছে। আমাদের তো ডাস্টবিন ভেঙে চুরে নিয়ে মানুষ চলে যায়। আপনি কি বলতেছেন? সেইটাই, যে আসতেছে স্ক্যান করতেছে, অটোমেটিকলি সাইকেলের লক আনলক হচ্ছে। আনলক হয়ে যাচ্ছে, তারা এটা নিয়ে যাচ্ছে আবার একটা জায়গায়, যখন তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে তারা সেই সাইকেলটা আবার রেখে দিছে। এমন ভাবে প্রচুর হাজার হাজার লাখ লাখ সাইকেল ছড়িয়ে ছিটিয়ে আছে রোড সাইডে। এন্ড আমাদের বাংলাদেশে কি এটা কখনো মানে কল্পনা করা যায় ভাইয়া? আপনি সকালে সাইকেল রেখে দিবেন, ঠিক আছে, সারাদিন ঠিক আছে, আপনি পরের দিন সকালে উঠে কি সাইকেলগুলো পাবেন? না, হ্যাঁ, এটা ডিফিকাল্ট। কখনোই সম্ভব না ভাইয়া। মানে তাদের সবকিছু এত অর্গানাইজড, এন্ড আরেকটা জিনিস যেটা, তারা তো ক্যাশ ইউজই করে না। ক্যাশলেস। ইয়েস, আই ওয়ান্ট টোটালি দ্যাট লাইফ। ক্যাশলেস ভাইয়া। হ্যাঁ। আমি হচ্ছে, আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছি, চাইনিজ রেস্টুরেন্ট। আমরা তো ক্যাশ নিয়ে গেছি, আমরা তাদেরকে ক্যাশ দিছি, তারা যে চেঞ্জ দিবে তাদের চেঞ্জ নাই, কারণ তাদের কাছে কোনো ক্যাশ নাই, জিরো ক্যাশ। যারা আদার্স যারা চাইনিজ সবাই খাচ্ছে বা বিল দিচ্ছে, জাস্ট স্ক্যান করতেছে, বিল হয়ে যাচ্ছে, অটো সব হচ্ছে অনলাইন পেমেন্ট। সো ক্যাশ নাই বললেই চলে। আমরা যারা বাঙালি গেছি তারাই ক্যাশ নিয়ে গেছি, এন্ড আমরাই জাস্ট ক্যাশটা ইউজ আমাকে করছি। ইচ্ছা করতেছে একটা রেস্টুরেন্টকে ব্যাশ করে দিতে, বাট কিছু বলবো না। গুলশান এক দুইটা ওদের রেস্টুরেন্ট, ওদেরকে ক্যাশ ছাড়া কিছু নাই। যতই বিকাশ পেমেন্ট করতে চাই বলছে ভাই খরচ দেন, তো খরচ দিব না, বিকাশ না, কার্ড না ভাই, কার্ড। হ্যাঁ, বুঝতে পারছি আমি আপনি কোন রেস্টুরেন্টের যাই হোক, কথা বলছেন। যাই হোক, বাদ দিই। তো এটা আমার আসলে খুবই কষ্ট লাগে, কারণ আমরা তো ধরেন যারা অনলাইনে কাজ করি, আমাদের অনেক পেমেন্টই কিন্তু আসে অনলাইনে। হ্যাঁ, ইটস ভেরি ডিফিকাল্ট যে আমি এত জায়গায় ট্রাভেল করি এরকম বান নিয়ে ঘুরবো পকেটে। সেটাই। আমার জন্য কার্ড আছে, আমি কার্ড পেমেন্ট করতে চাই। যাই হোক, হ্যাঁ, তারপর অনেক ভাইয়া, মানে চায়নার প্রতি প্রত্যেকটা আনাচে কোনাচে অলিতে গলিতে এত এত কিছু আছে। আমি ভাবছিলাম কন্টেন্ট শুট করব, বাট আমি দেখতেছি যে মানে কন্টেন্ট শুট করলে আমি ওই কন্টেন্ট এডিট করে আপলোড দেওয়ার আমার সময় নাই, ফার্স্ট অফ অল। প্লাস হচ্ছে আমার এডিটরও নাই যাকে আমি এগুলো ফরওয়ার্ড করব। তো দেখছি, এনজয় করছি, তেমন একটা শুট করা হয় নাই, মানে সো মেনি থিংস ভাইয়া। এন্ড সবচেয়ে যেটা হচ্ছে আনবিলিভেবল জিনিস, তারা অনেস্ট। অনেস্ট আছে। অনেস্ট, হুম। তারা খুবই ভালো, আমাদের মতো চোর বাটপার না ভাইয়া। মানে খুবই অনেস্ট, খুবই ডিসেন্ট,
অ্যান্ড আরেকটা সবচেয়ে মেইন যেটা তাদের প্রবলেম, তারা ইংলিশ টোটালি বুঝে না ভাইয়া। ওয়াটারও বুঝে না। ওকে এইভাবে বুঝাইতে হয় যে ওয়াটার। যদি এভাবে বুঝে নেন, সে যদি ওটা ড্রিঙ্কস চাচ্ছেন তখন হ্যাঁ, এটাই তো বুঝে। তখন বুঝাইতে হয় যে নো, নো, নো। মানে বেসিক ইংলিশও বুঝে না। ইয়েস, নো, ওয়াটার, নাথিং, কিছু বুঝে না। কোন সিটিতে ছিলেন আপনি? আমরা গুয়াংজুতে ছিলাম। কক্সবাজারে, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। অ্যান্ড আমরা ক্যান্টন ফেয়ার ভিজিট করলাম। ও অ্যান্ড ক্যান্টন ফেয়ার এত বড়, 10 দিন হয়তো টানা জুড়ে আমি হাঁটি তাও শেষ হবে না। যদি এত বাংলাদেশে বড়। কারো টাকা আছে এবং অনেক মানুষের এই প্রিভিলেজটা থাকে, দে হ্যাভ মানি, হুম, তারা কিছু একটা করতে চায়, জি। এন্ড তাদের জন্য কি উইল ইট বি আ গুড চয়েস যে ওখানে গিয়ে তার ব্রেনটা কি খুলবে? এখন একটা কথা হচ্ছে ভাই, টাকা অনেকেরই আছে। বাট তার বিজনেসে ইন্টারেস্ট আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। তার বিজনেসে ইন্টারেস্ট আছে, বাট সে আসলে বলে না যে কোর ব্যাংক, সে ধরেন কথা কথা বাংলাদেশে থাকলে কি ফেসবুক পেজ খুলে লাইভ করা, বা ধরেন কথা কথা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করা। বাট আমি কেন বিটুসি প্রোডাক্ট নিয়ে বিজনেস করি না? আমি তো এতগুলো বিজনেসের সাথে কানেক্টেড। আমি করে আমার কাছে মনে হয় যে আই নিড সামথিং উইচ উইল বি এ রেভলিউশনারি থিং। যেমন আমি একটা বিজনেসের আমার একটা আইডিয়া ছিল অনেক দিন ধরে, দেন 2022 সালে আই কুড ওয়ার্ক উইথ দ্যাট বিজনেস, কারণ অন্য একজন এই সেম বিজনেস করতেছিল। And যখন আমি ওনার কোম্পানিতে জয়েন করি, আমাকে ইচ্ছে বেটার একটা অফার আরেকটা কোম্পানি দেয়, অনেক স্টাবলিশ জাহাজ কোম্পানি, না বললাম। বাট আমি ওখানে জয়েন না করে ওখানে জয়েন করতে গেছি। অ্যান্ড এজ ইট ওয়াজ এ মিল কিট। মিল কিট মানে কি, আপনার সব কেটেগুলো রেডি করা থাকবে, আপনি 1 2 3 স্টেপ দিয়ে রান্না করতে পারবেন। আমি এই বিজনেস 8 মাস কাজ করছি, ওই বিজনেসটা ওভারঅল কাজ করে নাই। সো এরকম ইন্টারেস্টিং কোনো প্রোডাক্ট যদি আমি করতে পারি, যদি ওইটা চায়না থেকে আনা কোনো প্রোডাক্ট না, বাট আমার কাছে ধরেন এমন কিছু আছে যেটা একটা খুবই নিশ প্রবলেম সলভ করতেছে, বাট আই ক্যান মেক আ লট অফ মানি উইথ দ্যাট। এরকম কিছু হলে আমি বিজনেস করতে চাই, যে কারণে আমি আসলে যখন বিজনেস করি আমি তার অন্যের বিজনেসে কিছুটা ইনভেস্ট করি মার্কেটিং। আর আমার একটা ব্যাপার আছে যে ভাই, অনেকের সাথে আমি পার্টনারশিপে চলে যেতে পারি, যে আপনি আমাকে 20% দেন, আপনার পুরো মার্কেটিং আমি করে দিব, সেইগুলো করি। বাট আমার নিজের খুবই ইচ্ছা আপনার মতো এরকম একটা বিজনেস করবো, বাট এখনো পর্যন্ত এরকম সুইটেবল প্রোডাক্ট আমি পাচ্ছি না। সো ধরেন আমার মতো কেউ, বা আমার তত টাকা নেই, বাট যার অনেক টাকা আছে, সেও বিজনেস করতে চান, সুইটেবল প্রোডাক্ট পাচ্ছি না। ক্যান্টন ফেয়ারে গেলে কি সে অনেক কিছু দেখতে পারবে, ক্যান্টন ফেয়ারে গেলে, অনেক প্রোডাক্ট। ইয়েস, ক্যান্টন ফেয়ারে গেলে ভাই আসলে দেখার মতো মানে জিনিস এত যে আপনি দেখে শেষ করতে পারবেন না। এন্ড আরেকটা ব্যাপার কি ভাই, অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে, বাট ওইটা আমাদের বাংলাদেশের জন্য সুইটেবল না। যেমন যেমন আহ কিছু গ্যাজেটস আছে। গ্যাজেটস বলতে একটা গ্যাজেট দেখছিলাম, সেটা হচ্ছে মানে একটা রোবট, বাট রোবটটা ছোট ছোট অ্যান্ড ওইটা আম, আপনি যদি ওইটার ভিতরে বিভিন্ন ধরনের হয়তোবা ইমপ্লিমেন্ট করা যায় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, যে এই কাজগুলো সে করবে, মানে আচ্ছা আচ্ছা ডেইলি রুটিনটা আপনার সে ম্যানেজ করবে। মানে টু ডু লিস্ট, আমাদের যেমন টু ডু লিস্ট থাকে, সে আপনার অ্যাজ এ ম্যানেজার হিসেবে কাজ করবে। আপনার কয়টার সময় আপনি উঠবেন, কয়টার সময় আপনি এই মিটিং আছে, কয়টার সময় আপনার হচ্ছে আহ বাইরে যেতে হবে, ওয়ার্কআউট আছে, বা কয়টার সময় আপনি লাঞ্চ করবেন, ওইগুলা সে সবকিছু অর্গানাইজ করবে। মানে আচ্ছা assistant আমাদের type যেমন, এর। ইয়েস, আমাদের জন্য যেমন পিএস থাকে, হুম। ওই পিএস এর কাজটা সে করবে। এন্ড ওইটা কিভাবে ওয়ার্ক করে এটা তো আর আমি জানি না, বাট এটা আর কি সেখানে শোকেজ ছিল। এখন আপনি কি ভাই আপনার পিএস হিসেবে রোবটটা পারচেস করবেন? আমি করবো না, হ্যাঁ। এন্ড এগুলোর দাম কিন্তু অনেক বেশি। 12-13 লাখ টাকা, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। মেবি এমন টাইপের। হ্যাঁ, আমি দেখছি ভিডিওগুলা, অনেক So, ব্লক করছে। হ্যাঁ, আর আরো কিছু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। And আরেকটা যেটা মেইন পার্ট হতে পারে ক্যান্টন ফেয়ার ভিজিট করলে, সেটা হচ্ছে কি যে আহ, আপনি দেখা যায় না ভাইয়া, আমরা আশেপাশে, আমাদের আশেপাশের মানুষগুলো যেমন হয়, পজিটিভ হইলে আমাদের কিন্তু ভাইবসটা পজিটিভ থাকে, নেগেটিভ হইলে আমরা কিন্তু আমাদের মধ্যে নেগেটিভিটি কাজ করে। এন্ড আপনি যখন সেখানে যাবেন, আপনি ওইখানে আরো অনেক বিজনেস হোল্ডারদের দেখতে পারবেন। এন্ড আমরা যখন চায়নাতে গেছি তখন ক্যান্টন ফেয়ার চলতেছিল। এন্ড অনেক বাঙালি ছিল, অনেক বাঙালি যারা বিজনেস করে বা বিজনেস করবে, তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি যখন আমার পরিচয় দিছি, তারা এত অ্যাপ্রিসিয়েট করছে আমাকে। কারণ আপনি হয়তো প্রবাবলি ইয়াংগেস্ট। ইয়েস ভাইয়া, এটাও একটা মজার ব্যাপার আছে। একজন ফ্যাক্টরি ওনার, ওনার সাথে আমাদের কথা হচ্ছিল টুকটাক। আমরা আমাদের বিজনেসটা তাদেরকে দেখালাম, যে আমরা এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, মানে একটা জুয়েলারি কোম্পানি আর কি। তো তখন ও বলল আমাকে আর ফারহাদকে এটা কি দেখে, চাইনিজ? জি চাইনিজ, আচ্ছা। বাট ওই ক্যান্টন ফেয়ারে যারা আছে ওরা তারা মোটামুটি ইংলিশ আমি পারে। বুঝতে জি, পারছি, জি, জি। হ্যাঁ। তো তখন সে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছে এন্ড বলছে যে তার দেখা এই ক্যান্টন ফেয়ারের সবচেয়ে ইয়াংগেস্ট কাপল হচ্ছে আমরা। আমি আর ফারহাদ সবচেয়ে ইয়াংগেস্ট কাপল যারা বিজনেস পারপাসে আসছি, এন্ড অলরেডি একটা বিজনেস আমাদের আছে। এস্টাবলিশ বিজনেস, ইয়েস। নাইস। চায়না থেকে যদি বাংলাদেশের এই অনেস্টি এগুলো বাদে টেকনোলজি ওয়াইজ বা এগুলো ওয়াইজ কি কিছু শেখা উচিত, এরকম কিছু বলতে চান? শেখা উচিত বলতে কি ভাইয়া, এখন আমাদের বাংলাদেশে আমরা কিন্তু নর্মাল ট্রাফিকটাই মানি না।
আমাদের ট্রাফিক পুলিশ 2-3 জন থাকে, আমরা না পারি পুলিশের উপর দিয়ে গাড়ি চালায় দিই। এন্ড চায়না, থাইল্যান্ড বড় বড় কান্ট্রিতে কোনো ট্রাফিক পুলিশও থাকে না, সিগন্যাল পড়বে সবাই স্টপ, আপনার আবার সিগন্যাল গ্রিন হবে, সবাই সবার মতো চলতে থাকবে। ট্রাফিক রুলস। সো আমরা বেসিক ট্রাফিকটাই মানি না, আমরা বাকি সিস্টেম কিভাবে মানবো? এটা কখনোই পসিবল না, আমার মনে হয় না বাংলাদেশে এটা পসিবল। এটা একটা বলবেন, আর কোনো কিছু? না ভাই, আপাতত এইটা নিয়ে আর কিছু বলার নেই। আচ্ছা, চলুন আবার সেলস দিয়ে কথা বলি। হ্যাঁ, সো আমি যেটা খেয়াল রাখছি অ্যাজ এ পার্সন, আপনি প্রথম থেকে আপনি একটু সাহস বা আপনি একটু কারেজেস, বা আপনি ধরেন আমার সাথে প্রথম দিন যেদিন কনভারসেশন হচ্ছিল সেদিন আপনি বেশ কনফিডেন্স দিয়ে বলছেন যে হাই ভাইয়া এটা এটা করতেছে, আপনার একটা পোস্ট দেখলাম এগুলা। তো এই যে ফিলিয়ান হিসেবে বাংলাদেশে কিন্তু অপরিচিতদের সাথে কথা বলা, কাস্টমারের কল নিয়ে কাজ করা, এমন না যে আপনি একটা কথা কথা আমেরিকায় যে সেলসের ডিগ্রি করে আসছেন, এরকম কোনো কিছু না। সবকিছু লাইফে মিশতে মিশতে করেন। এখন আপনার ফ্যামিলিটাকে অনেক জয়েন্ট ফ্যামিলি। হাউ ডিড ইউ, মানে আপনার সাথে আমি একজনের মিল পাই অনেক, জারা মাহবুব। আই এম নট সিউর আপনি চিনেন কিনা ওনাকে। জারা মাহবুব নামে একজন আছেন, উনি খুবই ফেমাস কমেডিয়ান নাভিদ মাহবুবের ওয়াইফ। উনি ওরকম সবার সাথে খুব মিলেমিশে কথা বলতে পছন্দ করেন এবং খুবই কারেজিয়াস একজন মানুষ। সো আমি জানতে চাই এটা কিভাবে হইলো? আপনার আপব্রিঙ্গিং এর মধ্যে কোনো কিছু, বা আপনি স্কুল কলেজে মাথায় রাখা ওই মানুষটা ছিলেন? হাউ ডিড অল দ্যাট স্টার্টেড? হ্যাঁ ভাইয়া, ডেফিনেটলি সেটাই। আপনি যেটা বলছেন, স্কুল কলেজে আমাকে বাচাল বলতো সবাই। মানে আমি খুব কথা বলতাম, খুব। এখন ব্যাপারটা হইছে, আগে আননেসেসারি কথা বলতাম, এখন আননেসেসারি কথা বাদ দিয়ে দিছি। প্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি না। অ্যান্ড আমার ফ্যামিলি খুবই ফ্রেন্ডলি। আমার বাবা, মা, আমার হচ্ছে আদার্স রিলেটিভস, আমার খালামণি, আমার ফুপ্পি, চাচ্চু, সবাই খুবই পজিটিভ। অ্যান্ড আমরা সবাই একসাথে হলে এত কথা বলি। আমার এনগেজমেন্টের দিন আমার ফ্রেন্ড আসছে কিছু, হ্যাঁ। অ্যান্ড আমার ফ্যামিলির টুকটাক আমার মামা, আমার চাচ্চু, ক্লোজ কিছু রিলেটিভস আসছে। তো তারা এত হাসাহাসি করতেছিল আর এত ফান করতেছিল। আমার এক ফ্রেন্ড আমাকে বলে যে, "রাফা, তোর এখানে এসে তোর ফ্যামিলির বন্ডিং দেখে আমার খুবই ভালো লাগছে। আমার ফ্যামিলিতে হয় কি, আমার চাচা, খালা ওরা সবাই একসাথে হলে শুধু গসিপ করে। বাট তোর ফ্যামিলির ওরা কি সুন্দর এনজয় করতেছে, হাসি তামাশা করতেছে, তোকে নিয়ে মজা করতেছে। জিনিসটা আমার খুব ভালো লাগছে।" হেলদি ফান। ইয়েস। সো ব্যাপারটা এমনই। আমার আব্বু এমন এমন জোকস বলে যে আমরা আধা ঘন্টা হাসি। হ্যাঁ, আমার জেনেটিক তাহলে ব্যাপারটা। ইয়েস, জেনেটিক্স প্লাস মানে এত কথা বলতাম আমি ক্লাসে। আমার সাথে ভাইয়া যে বসতো, একটা বেঞ্চে ৪ জন বসা যেত। তো টিচার কি করতো, আমার আশেপাশে ৩ জনকে সরায় দিত, আমাকে বেঞ্চে একা রাখতো। যেন আশেপাশে থাকলে কথা বেশি বলে। ইয়েস, যেন আমি বাকিদের সাথে কথা না বলতে পারি। এন্ড যেদিন আমি অ্যাবসেন্স থাকতাম, টিচার টিচাররা বলতো যে আজকে কি রাফা আসে নাই, এত শান্তশিষ্ট কেন ক্লাস? তো আগে অপ্রয়োজনীয় কথা বলতাম, আগে ছিলাম বাচাল। এন্ড এখন প্রয়োজন ছাড়া কথা বলি না, যা কথাই বলি ওইটা কাজে লাগে। নিডস, নিডস। হ্যাঁ 100%। আসলে একটা বই পড়ছিলাম, দ্য টিপিং পয়েন্ট। টিপিং পয়েন্ট বইতে এটা বলে যে কোনো একটা ঘটনা ঘটা টিপিং যে পয়েন্টটা, যে কথার কথা কোনো একটা কিছু হচ্ছে ওই ইভেন্টটার আগে কতগুলো ইভেন্ট হয়েছে। সো ধরেন এক পাশে আপনি বলতেছেন যে কাস্টমার কে বলতেছেন যে ডেলিভারি ম্যান কোনো কারণে লেট করতেছে, একটু কষ্ট করেন। আবার এদিকে ডেলিভারি ম্যান অনেক সময় ধরেন উপরে দিয়ে আসতে হলে ওনাকেও ম্যানেজ করা লাগতেছে। হ্যাঁ, তো আমরা যারা বিজনেস করি বা বিজনেস ওনার আছি, বা যারা কলে আমরা ক্লায়েন্ট এন্ড ডেলিভারি ম্যান ভাইয়া সবাইকে একসাথে ম্যানেজ করতে হয়। ব্যাপারটা খুবই টাফ না। দেখা যায় কি, অনেক সময় ডেলিভারি ম্যানরা খুবই হাইপার হয়ে যায়, আবার ক্লায়েন্টরাও হাইপার হয়ে যায়। হ্যাঁ। ২ জনকে ঠান্ডা রাখতে হয় হ্যাঁ। যে, "ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। কিন্তু ভাইয়া ওই কাস্টমার আপুর তো অনেক তাড়া। ভাইয়া এখন দেখেন পার্সেলটা ডেলিভারি করতে পারলে আপনারও লাভ, আমারও লাভ। অ্যান্ড রিটার্ন করলে আপনারও লস, আমারও লস। সো একটু চেষ্টা করেন না ভাইয়া, কোনোভাবে ডেলিভারি করা যায় কিনা?" অ্যান্ড আবার ক্লায়েন্টকেও বুঝাইতে হচ্ছে যে, "ওকে, ক্যাবে ঠিক করছে। ঠিক আছে আপু, বুঝতে পারছি। এখন কি করবো আপু বলেন? উনার কাছে ১০০ টা পার্সেল। উনি তো চাইলেও আপনাকে আগে দিতে পারতেছে না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি উনাকে প্রেশার ক্রিয়েট করে যেন আপনারটাই হচ্ছে আগে পৌঁছায় দেয়।" এক্সাক্টলি। সো ২ জনকে ব্যালেন্স করে ২ জনকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। ২ জনের একজন যদি আনহ্যাপি হয় তাইলে কিন্তু মানে এটা কোনোভাবে হবে না। জিনিসটা কাজ করলো না। হ্যাঁ, হ্যাঁ। কারণ ২ জনকেই আমার প্রয়োজন। আমাদের বিজনেসে ডেলিভারি ম্যান ভাইয়া যারা আছে, তারা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা খুবই রোল, ইম্পর্টেন্ট একদম। খুবই ইম্পোর্টেন্ট একটা রোল তারা প্লে করে। অ্যান্ড মানে তারা খুবই রেসপেক্টিভ একজন পারসন, সবাই যারা এই ফিল্ডে কাজ করে। সো তাদের কষ্টটাও আমাদের বুঝতে হবে। তা তারা কিন্তু ভাইয়া প্রচুর স্যাক্রিফাইস করে। আপনি দেখেন ভাইয়া, একদিন যদি প্রচন্ড গরম থাকে, তাও সে কাজে যাচ্ছে। একদিন প্রচন্ড বৃষ্টি থাকলেও কাজে যাচ্ছে। ইভেন
যদি কোনো ধরনের প্রবলেম থাকে, যে জ্যাম হোয়াট এভার, সে কাজে যাচ্ছে অ্যান্ড সে যদি 60টা পার্সেন্ট নিয়ে বের হয়, তার কিন্তু এই 60টা ডেলিভারি করতে হবে, রাত যদি 12টাও বাজে। অ্যান্ড আমরা যদি এই ব্যাপারগুলো একটু বুঝে কম্প্রোমাইজ করে তাদেরকে হেল্প করি, তাহলে কিন্তু কাস্টমার যারা দেখছেন তারা একটু অবশ্যই বোঝার চেষ্টা করবেন। একটা ফান জিনিস নিয়ে কথা বলি, চলেন, আমার খুব এই জিনিসটা মজা লাগে। আপনি এই যে ধরেন কোন একটা, এই যে পডকাস্টে আপনি এসে কথা বলতেছেন, আমার কিন্তু ধরেন এখানে অনেক ফেমাস মানুষজন আসছে, এদের মধ্যে অনেকে আছে ধরেন যে কথা বলার সময় হয়তো সে অনেক ইনফরমেশন জানে, বাট সে হয়তো বুঝে ওভাবে বলতে পারছে না। তো আপনার এই কথা বলার জন্য এই পডকাস্টিং বা ধরেন কথা কতক্ষণ একটা ইনফরমেশন শেয়ার করা, এগুলো অনেক আপনাকে হেল্প করছে। এখন ডু ইউ হ্যাভ দিস প্ল্যান অফ ডুইং পার্সোনাল ব্র্যান্ডিং, বা আপনি আপনার পেজের অনেকে কিন্তু আপনার জন্য চেনে, কারণ কিভাবে জানি, বিকজ আপনার একটা শপিং স্টোরের একটা ছিল, একটা গ্রুপ ছিল, গ্রুপে আমাকে আপনি অ্যাড করছিলেন যখন আমি আপনাদের কিছু কনসালটেশন করতাম। তো ওই গ্রুপে দেখতাম অনেক মানুষ আপনাকে অনেক চিনে, আপনাকে অনেক পছন্দ করে, আপনার সাথে কথা বলতেছে, আপনার নতুন কি প্রোডাক্ট আসতেছে। সো এখন আমি জানতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে যে হোয়াট ইজ ইউর থট অ্যাবাউট, এই যে ধরেন পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে অনেক আপুরা আছে যারা ক্যামেরার সামনে টিকটক ভিডিও করতে পারে, বাট তারা কিন্তু তার যে ক্যামেরা ফিয়ার নাই, এটা কিন্তু ন্যাচারাল জিনিস, যে আপনি অনেক প্র্যাকটিস করতে কিছুটা ইমপ্রুভ করতে পারবেন, বাট ক্যামেরার সামনে কথা বলা এটা একটা ন্যাচারাল জিনিস, গড গিফটেড ব্যাপার, যে ভয় না লাগা। সো আপনি তাদেরকে কি সাজেশন দিবেন যে দে ক্যান লিটারালি ট্রান্সফর্ম দেয়ার ডান্সিং ক্যাপাবিলিটি টু সামথিং যেটার মাধ্যমে বিজনেস করতে পারে? কারণ এখন আপনি জানেন, আমরা একটু টেকনিক্যাল জিনিসই বলি, অ্যান্ড্রোমেডা যে জিনিসটা আসছে, প্রচুর কন্টেন্ট লাগবে, আমরা রেগুলারলি মাইক্রো ইনফ্লুয়েন্সার খুঁজি, কিন্তু আসলে ওরকম কোয়ালিটিফুল লোকজন পাওয়া যায় না, পাওয়া গেলেও ধরেন ইনস্টাগ্রাম মানে এমন ভাবে লক করে, সে করতেছে পাবলিক ভিডিও, নিচে কোনো একটা ইমেল নাই, নিচে কোনো একটা ফোন নাম্বার নাই, একটা হোয়াটসঅ্যাপ নাই, কখনো ভাবে এমন ইনস্টাগ্রাম নক করে, হাই আপু বা হাই ভাইয়া, ইউ আর লুকিং ফর ডিএমস, সো উই হ্যাভ আ ব্র্যান্ড। ও মা, 1 মাস হয়ে গেছে, কোনো রিপ্লাই নেই। সো তাহলে ওয়াই আর ইউ ডুইং ইট ফর দ্য ফার্স্ট এট দ্য ফার্স্ট প্লেস? তো এইটা একটু আপনার কি মানে মতামত? তো চাইনাতে আমি কয়েকটা ভিডিও দেখে বুঝছি যে আপনি হয়তো এই ফিল্ডে আসবেন, সো আপনার প্ল্যানটা কি বা কি সাজেশন? আমার প্ল্যান হচ্ছে ভাইয়া, আমার কন্টেন্টে আসার তেমন কোনো ইন্টারেস্টও ছিল না, প্ল্যানও ছিল না। সো যখন আমার নিউজটা কভার হয় আজকের পত্রিকাতে, তো এটা এতটাই ভাইরাল হয়, আমার মানে কোনো আইডিয়াই ছিল না যে এটা এত ভাইরাল হবে অ্যান্ড মানুষ এটা এত পজিটিভ ভাবে নিবে, অ্যাকসেপ্ট করবে। সো এতই ভাইরাল হয়, এখন আপনি আমার নাম যদি তাওয়াসসুম মুস্তফা রাফা বাংলায় গুগলে সার্চ করেন, আমার ডিটেলস চলে আসে। যেহেতু ব্লগে আছে এটা আসবে। হ্যাঁ। সো তখন আমি দেখলাম যে তাদের খুব ইন্টারেস্ট রাফাকে নিয়ে, অ্যান্ড আমি তখন লিখালিখি স্টার্ট করি। আমি আমার শপিং স্টল পেজে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ বিভিন্ন লিখতাম, আমার একটা ছবি দিয়ে বা আমার প্রোডাক্টের ছবি দিয়ে। তখন দেখতাম মানুষ এখানে খুবই এঙ্গেজ হচ্ছে, ইন্টারেস্ট দেখাচ্ছে যে আরো কিছু শেয়ার করেন। তো হুট করে প্ল্যান হয় যে তাহলে যেহেতু আমি কথা বলতে পারি, ওয়াই নট কন্টেন্ট? হ্যাঁ, কনটেন্টে আসা উচিত। আগের দিন প্ল্যান করি। আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে নক করি যে কালকে আমরা চলো একটা শুট করি, আমার লাইফের ফার্স্ট শুট। আগের দিন প্ল্যান করি, পরের দিনই চলে যাই, কারণ আমি জানি আমি যত দিন বাড়াবো আমার এটা হবে না। এমনও হইতে পারে আজকে আমি ইয়েস বানাবো প্ল্যান করছি, কালকে আমার মুড সুইং হয়ে যাবে, আমি ভাববো যে না দরকার নেই। এখানে একটা পয়েন্ট বলি, অনেকে ভাবতেছেন যে রাফাপুর আসল ভাইয়ের শুটে গেছেন, তারপরে আমি ওনাকে বলছি না, আপনার সাথে আমার 1-1.5 বছর আগে থেকে কথা হচ্ছিল হ্যাঁ, পডকাস্টের জন্য। ভাইয়া আমাকে তখনই বলছেন যে আসেন আমরা একটা আর পডকাস্ট আপনি করি। তখন আমতা আমতা করছেন যে আসবো কি আসবো না, এটাই। আমি আমি আপনাকে ঘুরাইতেছিলাম যে ভাইয়া আমি পরে আপনাকে জানাবো, পরে আপনাকে জানাবো। But মানে আমি আসলে কনফিডেন্ট আপনার ছিলাম অনেক না, ভালো হয়েছে। আমি কনফিডেন্ট ছিলাম না ভাইয়া, কারণ মানে আমি কি বলবো এটা, বাট আমার তো বলার অনেক কিছু আছে, অনেক এখন কিছু আমি আছে, হ্যাঁ। বুঝতেছি, বাট তখন আমার মনে হয়েছে যে আমি কি বলবো, কি আছে আমার ভিতরে। বাট রাসেল ভাই শুটটা আপনার ওটা খুবই ভালো হয়েছে। সো এটার পরে আরো বোঝা গেছে যে না ঠিক আছে, ইউ ক্যান ডু ইট। ওকে, এন্ড আপনি আমাকে লিখছেন একটা যে নাও ভাই আই এম রেডি, আমার ওয়ার্ডটা মনে আছে হ্যাঁ। সেন্টেন্সটা। সো এখন ওই যারা, আপনি একটু ফিমেল, আপনি একটু বলেন আপুদেরকে যে যারা মাইক্রো ইনফ্লুয়েন্সারের জন্য চেষ্টা করতেছে, রেগুলার রেস্টুরেন্টে যেরকম বিভিন্ন খাবার দিয়ে একটা ছবি তুলতেছে, তাদেরকে ডিএম করলে পাওয়া যায় না, বা তাদেরকে মেইল করলে পাওয়া যায় না। So তাহলে হোয়াটস দ্য, এটা উদ্দেশ্যটা কি তাহলে, বা তারা কেমনি করে আপনার মতো বিজনেসের সাথে কোলাবরেট করতে পারে? আপনারা তো অনেকের সাথে কোলাবোরেটিভ কাজ করেন, জি জি, আমরা প্রচুর ইনফ্লুয়েন্সার সেম করতেছি। প্রবলেম আপনি যেটা ফেস করতেছেন আমিও করি। দেখা যায় যে মানে 2-3 মাস হয়ে গেছে, তাদেরকে মেসেজ করা হয়েছে, ইমেলও নাই, কোনো কানেক্ট করা, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নাই, আচ্ছা, কিছুই নাই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বুঝলাম যে হয়তো তারা হোয়াটসঅ্যাপ, বিরক্ত করতে পারে, হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ মেইল তো আসলে একটা হ্যাঁ, রাখলে খুবই ভালো নেসেসারি হয়। নেসেসারি, বাট এইটাও নাই। দেখা যায় যে ধরেন ভাই আমি এখন একটা অফার ক্রিয়েট করলাম, তো আমি চাচ্ছি কিছু ইনফ্লুয়েন্সার দিয়ে এটাকে আমি প্রমোট করাবো। আমি ইনফ্লুয়েন্সারদের সাথে কানেক্ট হতে হতে আমার অফার শেষ।
ইটস ট্রু। হ্যাঁ, মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে ব্যাপারগুলা যে মানে লিস্ট দেখেন ভাই, সব ইনফ্লুয়েন্সার আমি জানি লিস্ট তাদের ফ্রেন্ড হোক, ফ্যামিলি হোক, মানে কানেক্টেড। কানেক্টেড, প্লাস তাদের ছোট্ট একটা ম্যানেজার বা মডারেটর হলেও আছে। তারা কিন্তু চাইলে তাদের সাথে আমাদেরকে কানেক্ট করাতে পারে, ইয়েস, তারা ডিরেক্টলি কানেক্ট না হলেও। সো ইনফ্লুয়েন্সারদের কিন্তু অনেক মেসেজ আসে স্পেশালি ফিমেল ইনফ্লুয়েন্সার। ফিমেল, হ্যাঁ। তো 100 মেসেজের মধ্যে 90টাই হয়তো থাকে ওয়াও তুমি অনেক সুন্দর, বিউটিফুল পিকচার, তোমাকে হেব্বি লাগছে। আপনারা এগুলো করেন কেন ভাই? আপনার ভাইগুলো দেখতেছেন, এগুলো কেন করেন? ভ্যালু ইয়োরসেলফ। বিয়ের পরে দেখবেন, আচ্ছা হ্যাঁ বল, এক্সপোজ করে দিবি বল। তারপর তো এখন ইনফ্লুয়েন্সাররা হয়তো ধরেই নিচ্ছে যে আমার আজকে যেগুলো মেসেজ আসছে তার মধ্যে ম্যাক্সিমামই ফালতু মেসেজ, তো আজকে চেক না করি কালকে করব। তো তাদেরও যেহেতু একটা বিজি লাইফ, তারা হয়তো বা ওই স্কিপ করতে 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 1 মাস হয়ে যায়। 1 মাস পরে আমরা রেসপন্স পাই, যখন আসলে আমাদের যে নিডসটা, সেই নিডসটা আসলে ফুলফিল হয়ে যায় বা আমাদের তখন আর তাদের প্রয়োজন হয় না। ইন্ডিয়াতে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশেও আছে আমি শিওর। কেউ যদি পারে এরকম কিছু করা উচিত। ইনস্টাগ্রাম কারা আসলে কেমন পোস্টের জন্য কি চার্জ করে, দ্যাট শুড বি দেয়ার। হয়তো আছে, জানলে আমাকে একটু জানান কমেন্টে, যেখান থেকে হয়তো আমরা চাইলে। কারণ এখন অ্যান্ড্রয়েডের চেঞ্জেস পর ফেসবুকে যারা অ্যাড রান করেন, ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর আস। সো উই নিড এ লট অফ কন্টেন্টস। এবং যারা স্পেশালি স্টুডিও ভাড়া দেন, তারা ইউজিসি ভিডিওর আরেকটা স্পেসিফিক জায়গা ক্রিয়েট করতে পারেন যেখানে মানুষজন প্রোডাক্ট নিয়ে বানাবে। ডেফিনেটলি। সো আমিও বলে না যে একটা জিনিস নতুন, ধরুন আগে টার্গেটিং যারা ভালো করতে পারতো হ্যাঁ, চাকরি হ্যাঁ, চলে গেছে, বা হ্যাঁ, এরা হ্যাঁ, এখন আর অত ভালো করতে পারতেছে না। বাট নতুন একটা জিনিস শুরু হয়েছে, ইউজিসি ভিডিওস যারা বেটার করতে পারবে তারা ভালো। হ্যাঁ। আমার মনে আছে একটা স্টাডি ডায়াবানের চাল ডালের আমরা 3 মাসও চালাইছি। 3 মাসে আমরা চেঞ্জ করি। এখন প্রতি 5 দিনে আমার একটা চেঞ্জ চেঞ্জ করতে হয়। করতে হয়। সো আমি ভাইয়া এখন একটু মানে ডিজিটাল বিজনেস বা ডিজিটাল আর্নিং একটু বলি। যেহেতু ওই 2022 থেকে এখন পর্যন্ত মার্কেটিং সেক্টরটা আমি দেখতেছি। আই হ্যাভ নো মার্কেটিং টিম। ইভেন আমাকে হেল্প করার মতো কেউ নাই। মাঝে মধ্যে ঝামেলায় পড়লে এমন আমার যারা সিনিয়র আছে, আপনি বা রাসেল ভাইয়া বা আদার্স যারা আছে আমার মেন্টর, তাদেরকে নক করি। সো এই 3 বছরে আমি যেটা ফিল করলাম যে ওই অ্যাড বার্ন করে মানে ডলার বার্ন করে যা যা সেল করার বা যা জেনারেট করার করে ফেলছি, এখন আর শুধুমাত্র ডলার বার্ন করে হবে না। কন্টেন্ট এখন খুবই ইম্পর্টেন্ট। আমার কন্টেন্ট যদি আপগ্রেড না হয়, আমার কন্টেন্ট যদি মানে কাস্টমার কনজিউমিং না হয়, তাইলে ওইটার মধ্যে আমি মেবি $1000 স্পেন্ড করে মানে ইফেক্টিভ রেজাল্ট পাবো না। Yes. কারণ আমার মতো বিজনেস আরো 100টা পেজ করতেছে। And বিজনেস পেজ 2 ঘন্টা লাগবে একটা পেজ ক্রিয়েট করে Yes, রেডি করে ফেলতে। তার কাছে প্রোডাক্ট আছে না নাই ডাজন্ট ম্যাটার, সে পোস্ট করতেছে। আমি যেই পিকচার পোস্ট করতেছি সেম পিকচার সেও পোস্ট করতেছে। সো তার আর আমার মধ্যে ডিফারেন্সটা কি? সো এখানে আমাদের ডিফারেন্স গুলো বের করতে হবে। আমার কম্পিটিটর থেকে আমাকে আপগ্রেড হইতে হবে অবশ্যই। ইয়েস, তা না হলে বেটার রেজাল্ট আমি কিভাবে আশা করি? ভেরি ট্রু, ভেরি ট্রু। তো যারা দেখতেছেন তারা অবশ্যই এটা নোট নেন অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট আ ব্র্যান্ড। শপিং স্টল ইজ অলরেডি আ ব্র্যান্ড। শপিং স্টলের রাফা ইজ আ ব্র্যান্ড। বাট তারপরেও সে যেহেতু এই ব্যাপারটা বুঝতে পারছে, সো আপনি যদি এখন ও এগুলো না করেন তাহলে আপনার জন্য আরো ডিফিকাল্ট হবে। আর অনেক মানুষ আছে দেখবেন আপনি রিসেন্টলি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে, যাদেরকে দেখলে মনে হয় যে তারা হচ্ছে কোনো একটা হাটে প্রোডাক্ট বেচতেছে। এই ধরনের এটা ছুঁড়ে মারতেছে। মানে জিনিসটা মনে হচ্ছে যে একজন আমাকে জোর করে সেল করার চেষ্টা করছে। সো অলওয়েজ পারসুয়েসিভ মার্কেটিং অ্যান্ড অলসো ইউর সলভিং আ প্রবলেম শুড বি বেটার অ্যাপ্রোচ আদার দ্যান এই যে মনে করেন বলতেছে এই ড্রোনগুলো আসমান থেকে পড়লেও কোনোদিন ভাঙবে না। হোয়াট ইজ দিস? কেউ কিনবে না, এটা পছন্দ করবে না। সো এটাই, যে কোনো কিছু ক্যান বি সোল্ড ইফ উই থিঙ্ক যে ওইটার মধ্যে ভ্যালু আছে। ভ্যালু ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশে এমন মানুষ আছে যারা 40 লাখ টাকার কোর্স বেচতেছে, 30 লাখ টাকার কোর্স বেচতেছে লাইফ টাইম। আবার এমন মানুষ আছে 2500 টাকার কোর্সও বেচতে পারতেছে না। সো ইটস অ্যাবাউট বোঝানো যে এটা অনেক ভ্যালুয়েবল। তো আমি টিম বিল্ডিং নিয়ে আরেকবার একটু কথা বলতে, বিকজ আমার 2টা স্মল টিম আছে। ওদের একটা অনেক সিরিয়াস, এটা আমার সাথে অনেকেই কাজ করে। সো আমার এডিটর আছে, থাম্বনেল ডিজাইনার আছে, সবকিছু। তো আপনি যেটা বললেন যে আপনি নিজে জিনিসগুলো শিখেছেন, তারপর ওদেরকে আপনি ডেইলি রেগুলারলি চেষ্টা করছিলেন। এবং আপনি প্রথমে যখন বলছিলেন আই ডিড নট ওয়ান্ট টু ইন্টারাপ্ট, বাট আমার এখানে কোয়েশ্চেন ছিল যে ওরা, আপনি বলছেন যে ওরা যখন নেক্সট কোথাও যাবে সেখান থেকেও আপনার কাছ থেকে শেখা জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবে, দে ক্যান ডু বেটার ইন দেয়ার লাইফ। এই যে এই ব্যাপারটা যে আমি আমার ভেতরে একটা স্কিল আছে বা আমি এটা যে শিখতেছি, সেই জিনিসটা আমি ট্রান্সফার করবো। ট্রান্সফারেবল স্কিল ব্যাপারটা অনেক সময় অনেক ফাউন্ডাররা শেখাতে চায় না। কিন্তু আমি যেটা বলতে চাই যে আমি যদি কোনো একটা মানুষকে কোনো কিছু শেখাই, আমার ট্যালেন্ট তো কেউ নিতে পারবে না, আমার কাজ তো ও বুঝতে পারে না। কিন্তু মানুষ এই কাজটা কেন করে যে আসলে শেখাতে চায় না এমপ্লয়ীদের। এমপ্লয়িটা বোকা থাকে, ওর কাজ আপনি বসে বসে করেন। আপনি কি এই প্রবণতা দেখেন নাই মানুষের মধ্যে?
ডেফিনেটলি ভাইয়া, এখন হইছে কি ভাইয়া, আমি এমন অনেক কাজ আছে যেগুলা আমি যদি আরেকজনের কাছে হ্যান্ড ওভার করি, আমি কিন্তু কি পাচ্ছি, টাইম পাচ্ছি। তাকে আমি টাকা দিয়ে কাজটা করাচ্ছি, এন্ড আমি যে টাইমটা পাচ্ছি ওই টাইমটা হয়তো বা যে টাকাটা আমি তাকে দিচ্ছি তার চেয়েও ভ্যালুয়েবল। এক্স্যাক্টলি। আমি নতুন, যেহেতু আমি একজন লার্নার, আই লাভ টু লার্ন অ্যান্ড আই লাভ টু ইনভেস্ট অন মাইসেলফ। আমার অনেক ভালো লাগে নতুন কিছু শিখতে, নতুন নতুন নেটওয়ার্কিং করতে, নতুন পার্সনদের সাথে কানেক্টেড হতে। অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ এখন আমার যে সার্কেলটা খুবই সুন্দর। প্রোডাক্টিভ সার্কেল। হ্যাঁ, ইট প্রোডাক্টিভ হেল্পস। সার্কেল, প্লাস সবাই আমার চেয়ে খুবই নলেজেবল। তাদের কাছ থেকে সবসময় আমি কিছু ভালো কিছু শিখতে পারি। ইভেন আমি যদি আমার ফেসবুক স্ক্রোলও করি, এখানে শেখার কিছু আছে। এক্স্যাক্টলি। টাইম ওয়েস্টের কিছু নাই। এটা তো অবশ্যই আপনি আমাকে বললেন যে আমার এই আমি কিভাবে করে আমার রিলস গুলো কাকে এডিট করে আপনি আমাকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে যে ইনফরমেশন দিছি এটা ফিগার আউট করতে আমার 8 মাস লাগছে। হ্যাঁ। যে কিভাবে বেস্ট ওয়েতে করা যায়। জি, 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 তো ডেফিনেটলি। এক্স্যাক্টলি কিভাবে কত টাকা হচ্ছে চার্জ করে। ধরেন আপনি সেম জিনিস মার্কেটের রেট জানেন না। একজন আপনার কাছ থেকে এর ডাবল নিতে পারে। আপনি ভাববেন যে ঠিক আছে এইটাই মনে হয় রেট। হতেই পারে কিন্তু। হ্যাঁ, সো এখন আমাদের একটু মন মানসিকতা চেঞ্জ করা উচিত। আমরা মনে করি কি যে আমি যত বেশি এমপ্লয়ি রাখবো, আমার তত খরচ বেশি, আমার হয়তো বিজনেসের এক্সপেন্স বাড়তেছে। বাট একটা ব্যাপার কি, যখন বিজনেসের বস বা ফাউন্ডার বা যে বিজনেসটা দেখতেছে, সে যত ফ্রি হবে, তার মেন্টাল হেলথ যত ফ্রেশ থাকবে, রিফ্রেশ Yes. থাকবে, সে কিন্তু নতুন নতুন আরো অনেক কিছু বিজনেসের জন্য ইনভেনশন করতে পারবে, আইডিয়া বের করতে পারবে, প্ল্যানিং করতে পারবে। তখন কিন্তু বিজনেসটা দেখা যায় আগে যতটুকু ছিল তার চেয়ে ডাবল স্কেল করবে। 100% because you are the flag bearer of our business. হ্যাঁ, এখন যদি আমার এখন ধরেন ভাইয়া 9 জন মডারেটর। আমি জোন মডারেটর। ওয়াও। জি ভাইয়া। তো এখন আমি যদি চিন্তা করতাম যে ওকে সন্ধ্যার পরে তো আমার কাজ নাই তেমন, তাইলে নাইট শিফটে যে আছে তাকে বাদ দিয়ে রাত্রে আমি বসে বসে মেসেজের রিপ্লাই দিই, তাইলে হয়তো আমার 8,000 টাকা বেঁচে যাবে। ভাবতেই পারতাম, বাট অ্যাকচুয়ালি কি এটা রাইট? কারণ সে তার কাজ করুক, তার কাজে এটা মেসেজের রিপ্লাই দেওয়া। আমার তো মেসেজের রিপ্লাই দেয়া কাজ না। আমি নিউ প্রোডাক্ট সোর্সিং করতেছি। ওই টাইমে আমি আমার যেই লার্নিংটা আছে, যে এখন কি কি আপডেট আসছে ফেসবুকে, আমার কি কি ইমপ্রুভ করা উচিত, আমার কোনো রিজেকশন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, বা তারা যে কাজ করতেছে তারা ঠিকঠাক কাজ করতেছে কিনা সেগুলো আমি দেখি, বা তাদের রিপ্লাই গুলো প্রপারলি হচ্ছে কিনা, ক্লায়েন্টদের সাথে যে তারা কমিউনিকেশন করছে, ক্লায়েন্টরা আদৌ স্যাটিসফাইড আছে কি কিনা তাদের যে সার্ভিস সেটাতে, ওইগুলো কিন্তু আমি ঠিকঠাক করতে পারি। সো যার যেটা কাজ তার সেটাই করা উচিত। আমি যত ভাববো যে আমার এমপ্লয়ি বেশি, তার মানে আমার এক্সপেন্স বেশি, আমার ব্যবসায় হয়তো খরচ বাড়তেছে, তত মানে মন মানসিকতা যদি বড় না হয়, আমি ব্যবসা বড় বড় করতে করা পারবো না। ইম্পর্টেন্ট। এটা আমি আমার ব্যবসা বড় করতে পারবো না। বলতেছেন আমার মাথার মধ্যে অনেক মানুষের চেহারা চলে আসতেছে অনেক সময়। চলেন এখন সবচেয়ে ফান সেগমেন্ট চলে আসি আমাদের কনভারসেশনে। আপনি প্রত্যেকটা উত্তর দেওয়ার আগে ভাবতে পারেন, সমস্যা নেই। সেটা হচ্ছে এখন 2025-26 সালে রাফার মতো একটা মেয়ে, ধরেন 20-25 বছর বয়স, মেয়ে বা ছেলে হোয়াটএভার, 20 বছর বয়স, সে শুরু করতে চায় একটা বিজনেস। তা আপনার যা মনে হয় তাই তার আসলে কিভাবে শুরু করা উচিত? সে কি জিনিস করতে চায়? তার মোটামুটি মাথায় এটা আসছে বিজনেসই করব। কিভাবে করব? সে মোটামুটি ঘাটাঘাটি করছে, সব ঠিক আছে। বাট এখন সে বুঝতেছে না কি করা যায়। সে প্রথমে কিভাবে শুরু করবে? একদম স্টেপ বাই স্টেপ আপনি বলবেন, আমি এক এক করে কি করব। ওকে, ফার্স্টে হচ্ছে ধরেন 20 বছর বা 21 বছর, ডেফিনেটলি তার এইচএসসিটা আগে কমপ্লিট করতে হবে। এইচএসসি কমপ্লিট করছে। ওকে, করছে। দেন তাকে আগে কিছু একটা শিখতে হবে, হোয়াটএভার একটা স্কিলস মাস্ট। হোক সেটা ভিডিও এডিটিং, হোক সেটা ডিজাইনিং, হোক সেটা মার্কেটিং, হোক সেটা ভালো কমিউনিকেশন স্কিলস, মানে এনিথিং। তাকে একটা ভালো কিছু শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। লার্নিং আ হার্ড স্কিল ইয়াস, প্রথম পয়েন্ট। কারণ এখন 2022 সালে বিজনেসটা খুব ইজি ছিল, কম্পিটিটর কম ছিল এখনকার তুলনায়। এখনকার তুলনায়। 2025 সালে অনেক টাফ হয়ে গেছে, 26 সালে আরো টাফ হবে। সো সে যদি যুগের সাথে নিজেকে খাপ খাওয়াইতে না পারে, সো তার জন্য এটা খুবই টাফ হবে। দেখা যাবে যে সে শুরু করছে ঠিকই, 6 মাস পরে তাকে আর আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, 6 মাস অনেক টাইম বলেন, যাই হোক। সো যদি একটা সাস্টেনেবল বিজনেস করতে চায়, যে না সেটা লিস্ট রান করবে 5-10 বছর বা হোয়াটএভার, সে অনলাইনে আছে, দেন অফলাইনে কনভার্ট হবে, একটা প্ল্যানিং আছে মোটামুটি। আপু ওই বলতেছি যে টি-শার্টের বিজনেস করা কি ভালো? এখান থেকে কিনলাম, 200 টাকা মার্কআপ দিয়ে বিক্রি করে দিলাম। টি শার্টের বিজনেস ভালো, এখন টি শার্টের তো অনেক ধরনের বিজনেস না, আছে। না,
আমার টাকা দরকার, আমি জাস্ট এই দোকানে এরকম বেচতেছে, কিনলাম 200 টাকা ইনকাম হচ্ছে, বিক্রি করে দিলাম। সবাই তো টি শার্টের বিজনেস দিয়ে শুরু করে। হ্যাঁ, এখন দেখেন ভাইয়া, টি শার্ট কিন্তু 100 টাকারও আছে, টি শার্ট আবার 1000 টাকারও আছে। এখন আমি একটা বিজনেস দেখছি ভাইয়া, স্কিলস কতটা ইম্পর্টেন্ট আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। একটা মেয়ে টি শার্টই সেল করে, বাট ও টি শার্টে কি করে জানেন ভাইয়া, ও সেলাই কাজ পারে। And ও ও সুই সুতা দিয়ে ওই টি শার্টের মধ্যে, এটাকে কি কাজ বলে আমি জানি না, ও ধরেন আপনার নাম তন্ময়, ও হচ্ছে কি টি লিখবে, ফার্স্ট জাস্ট টিটা, ওই টিটা ও ফুল দিয়ে সুন্দর করে এটার মধ্যে জাস্ট একটা কর্নারে টি লিখছে, প্লাস ধরেন আপনার লাভারের নামের ফার্স্ট লেটারটাও সে লিখলো। ওইটা ও 200 টাকার টি শার্টকে ও সেল করতেছে 800 টাকা, 990 টাকা, মানে ডিপেন্ড করে কয়টা ওয়ার্ড আপনি লিখতেছেন আপনার টি শার্টে। যতটা ওয়ার্ড ততই ভ্যালু বাড়বে ওই টি শার্টটার। সো ও খুব সম্ভবত আমার মনে হয় যে ঢাকার কেউ না, আউটসাইডের। অ্যান্ড ওর স্কিলটা কি, ও সেলাই কাজ পারে, অ্যান্ড ওর স্কিলটা ও ভালো একটা কাজে অ্যাপ্লাই করছে, যে ও টি শার্টে বা ও কোনো ধরনের একটা র্যান্ডম ধরেন বা রুমাল, একটু হাই কোয়ালিটি রুমাল বা কোনো একটা শাড়ি, ওইটাতে ওই ডিজাইনগুলো করে এটাকে ওই 200 টাকার, সেম 200 টাকার প্রোডাক্টটাকে ও 1000 টাকার প্রোডাক্ট বানিয়ে ফেলতেছে, এক্স্যাক্টলি। জাস্ট অল্প একটু স্কিলস এটার মধ্যে অ্যাড করে। সো স্কিলস এমন না যে আপনার ল্যাপটপে স্কিলস অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, স্কিলস যে কোনো কিছু হইতে পারে। অনেকে ভালো পিঠা বানাইতে পারে। আপনি বলতেছেন যে তাহলে ওই টি শার্টের সাথে আমার প্রোডাক্টে আমি যেন কিছু এক্সট্রা দিতে পারি। ইয়েস, অবভিয়াসলি আপনার ডিফারেন্স হতে হবে আদার্সদের থেকে, তাহলে হয়তো বা আপনি বিজনেসে একটু তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। অ্যান্ড যেটা একটা ব্যাপার, যে যখন আমি আমার এই প্রোডাক্ট দিয়ে, আমার স্টেইনলেস স্টিল জুয়েলারি নিয়ে বিজনেস প্রথমে স্টার্ট করি, তখন মার্কেটে কম্পিটিটর কম ছিল। এখন হয়তো অনেকেই ভাবতেছে যে এই প্রোডাক্টটা অনেক লাভ, এই প্রোডাক্ট আনলেই ততদিনে আপনি অন্য জায়গায় শিফট করে ব্যবসা, গেছেন। হ্যাঁ ব্যবসা জমজমাট। সো এখন মানুষ স্টার্ট করতেছে, বাট তাদের তো এই পর্যন্ত আসতে যে টাইমটা লাগবে, আমার মনে হয় না তারা এতদিন সাস্টেন করতে পারবে। কারণ তারা আরেকজন লাভ করতেছে এটা দেখে ব্যবসায় নামছে, তারা ব্যবসা করার জন্য নামে না, তারা জাস্ট টাকা কামানোর জন্য নামছে। তারা একটা টার্ম পর্যন্ত টাকা কামাবে, এরপর তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। And এটাই। আমি এটা 100% শিওর। আচ্ছা, তো প্রথমে তাহলে সে কি করলো, সে একটা স্কিল গ্যাদার করলো। ইয়েস। স্কিলটা ইম্পর্টেন্ট, প্রথম পয়েন্ট ছিল। তারপর সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড, তার যে স্কিলসটা সে গ্যাদার করেছে, এটা মানে আদৌ কি কাজে আসে কি না আসে, সেটা প্র্যাকটিস করতে পারে নিজে নিজে। বা সে দেখা যায়, আপনি ভাইয়া ধরেন ভিডিও এডিটিং সার্ভিস নিচ্ছেন, 2000 টাকারও ভিডিও এডিটর আছে, 500 টাকারও আছে, 10,000 টাকারও আছে। আমার কন্ট্যাক্টসে এমন একজন আছে, উনি যদি আমাদের কাজ করে ওনাকে 15,000 টাকা পর্যন্ত পার ভিডিও দিতে পারি। হুম। সো আমি মনে করবো না যে আমি লস করছি। হ্যাঁ, সো যারা বিভিন্ন সার্ভিস রিলেটেড কাজ করে, তারা কিন্তু কম টাকা চার্জ করে সার্ভিস দিয়ে দেখতে পারে যে তার এই সার্ভিসটা কতটুকু ইফেক্টিভ। যেমন আমি আমার বিজনেসে স্টার্ট করছি দিয়ে, বাট অনেক সার্ভিস আছে যে বিজনেস করে পসিবল না ওইগুলা টেস্ট করা। সো তাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। শুধু স্কিলসটা প্র্যাকটিস করতে হবে। স্কিলস শুধু শিখাটা ইম্পর্টেন্ট না, এটা ইমপ্লিমেন্ট করাটাও ইম্পর্টেন্ট। হুম। শুধু কাজ শিখলেই হবে না, কাজ করতেও হবে। দেন হচ্ছে অবশ্যই তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবলটা দেখতেই হবে ভাইয়া। মানে অনেকে বলে না যে টাকা লাগে না ব্যবসা করতে, বাট লাগে। টাকা লাগে, মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওই ব্যাংক আপটা আছে কিনা দেখতে হবে। আপনার ব্যাকআপ আছে 50,000 টাকা। হ্যাঁ পসিবল, বাট একটা জিনিস কি ভাইয়া, আমরা আহ, আমাদের একটু টাকা হলে, আমরা ধরেন ভাই আমাদের বিজনেস এখন ভালো যাচ্ছে, এই মাসে ভালো সেল হয়েছে, আমরা কি করি ওই টাকা দিয়ে একটা আইফোন কিনে ফেলি একটু নিজেকে পশ দেখানোর জন্য, বা একটা ভালো ল্যাপটপ কিনে ফেলি। বা এখন আমার ধরেন যেই রুমের সেট আপ হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি চাই কি এটার মধ্যে আরো 20,000 টাকা ইনভেস্ট করে সেট আপটাকে একটু উপর একটা প্রিমিয়াম, বড় এই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা এসি লাগাই, হ্যাঁ। মানে খরচ করে ফেলি। সো খরচ করা যাবে না, ব্যবসা বড় করতে হইলে অবশ্যই ব্যবসায় রিইনভেস্টমেন্ট করতে হবে, বিজনেসটাকে রোলিং করতে হবে, বড় করতে হবে। অ্যান্ড যখন মনে হবে যে না এখন ইনাফ ইনভেস্টমেন্ট এটাতে করা হয়েছে, এখন সে চাইলে তার পার্সোনাল লাইফে বা পার্সোনাল বিভিন্ন ধরনের ফোন বা শখের জিনিসপত্র। করতে পারে। হ্যাঁ, বাট আমাদের হয় কি, আমরা অল্প কিছু টাকা হলে আমরা আমাদের শখ পূরণে লেগে যাই। পারফেক্ট। খুব ইন্টারেস্টিং। তাহলে আমরা প্রথমে যেটা করবো, আমাদের হচ্ছে লার্নিং
প্র্যাকটিসই, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার। ফোর্থ স্টেপ কি করতে পারে? ফোর্থ স্টেপ, যদি সে অনলাইনে বিজনেস করতে চায়, অনলাইন মার্কেট রিসার্চ খুবই ইম্পর্টেন্ট। তার আশেপাশের যারা বিজনেস করতেছে, নট নেসেসারি যে সেম বিজনেস। ধরেন আপনি টি শার্টের বিজনেস করবেন, এমন না যে আপনার শুধু টি শার্টের বিজনেস নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আপনি বড় বড় যে বিজনেসগুলো অলরেডি মার্কেটে আছে সেগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তারা কিভাবে এমন না যে কপি, আপনি তাদের কাছ থেকে শিখবেন, লার্নিং নিবেন, তারা কিভাবে সবকিছু মেনটেন করতেছে বাহ্যিকটা, কারণ আপনি তো তাদের ইন্টারনাল কিছু জানেন না, মানে জানা পসিবল না। মার্কেট রিসার্চ মাস্ট। অ্যান্ড যারা অফলাইনে বিজনেস করবে তাদেরকেও তাদের মার্কেটটার রিসার্চ করা এটা একটা আনরিলেটেড জিনিস। আমি 2020 সালে কোভিড টাইমে আপনার বাজারের মধ্যে কিছু মাইকিং এর কাজ করছিলাম ফর অর্গানাইজেশন। ওইখানে আমি অ্যাকচুয়ালি একটা যেখানে বসতাম বা যেখানে হাঁটাহাঁটি করতাম, কয়েকটা লোকের বিজনেস করা দেখছি আমি। হাউ দে নেগোশিয়েট সেল, মানে প্রোডাক্টটি দুইজন মানুষের কাছে ডিফারেন্ট ভাবে বেচতেছে, কিভাবে প্রোডাক্টটা আসতেছে, কত প্রোডাকশন। এবং আমরা সবাই মনে করি অফলাইন মার্কেটে আসলে ইনকাম কম, অনেক ইনকাম যদি কেউ করতে পারে। অফলাইনে মানুষজন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইউ ডোন্ট নিড টু গো টু দ্য কাস্টমার, কাস্টমার্স উইল কাম টু ইউ। সো আমি কখন চলে যাচ্ছি, তো এটা করতে হবে, রিসার্চ করতে হবে। তারপর কাস্টমার রিসার্চ তো অবশ্যই করতে হবে। অ্যান্ড একটা জিনিস কি ভাইয়া, তাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। অনেকে দেখা যায় এটা তো কেউ বলে নাই। না ভাইয়া, কারণ কি এখন আপনার আপনি বিজনেস কিন্তু ভাই অনেক শখের জিনিস। যেমন আমার বিজনেসটা আমার বাচ্চার মতো। ইয়েস, সো এখন আপনি আপনার শখের জিনিসটা যে কোনো সময় হারাতে পারেন, বা আপনি আপনার পেজ শখের রেস্ট্রিক্ট হয়ে যায়, অনেক কাহিনী হয়। অনেক প্রবলেম, প্লাস আজকে আপনার ব্যবসায় লাভ হয়েছে, কালকে নাও হইতে পারে। আমার এই যে 3 বছরের ব্যবসা ভাইয়া, 3 বছরের তো 3 বছর টানা 12 মাস লাভ হয়নি, বা 12 মাস আমার বিজনেস আমি যেমন চাইছি তেমন ভাবে যায় নাই। বাট আই হ্যাভ টু কন্টিনিউ দিস, কারণ আমি এটা শুরু করছি, আমি শেষ পর্যন্ত দেখব, একটা টার্ম পর্যন্ত আমি এটা দেখবো যে কি হয়। হুম। সো যারা মেন্টালি স্ট্রং না, তারা কিন্তু ভাই ডিপ্রেশনে চলে যাবে। আমি এমনও শুনছি, আমার যেহেতু আমি এখন বিজনেসে আছি, আমার কিন্তু অনেক বড় বড় বিভিন্ন বিজনেস যারা হোল্ড করে তাদের সাথে আমার কানেক্ট কথাবার্তা আছে। বলতে হ্যাঁ, হয়, হ্যাঁ। একটা মেয়ে আছে, ওর ডিপ্রেশনের পিল খায়। মানে ওর বিজনেস যখন ড্রপ করে, ওর সেল হয় না কোনোভাবে, ও কোনো কিছু করতে পারে না, তখন সে ডিপ্রেশনের পিল নেয়। সে মেন্টালি এত সিক হয়ে যায়। সো সো মেন্টালি যদি যারা উইক, তাদের বিজনেসে আসা উচিত না আমি মনে করি। কারণ এখানে অনেক মেন্টাল প্রেশার, প্রচুর মেন্টাল প্রেশার। আপনি আজকে ভালো করতেছেন, আপনি বাহবা পাবেন, কালকে আপনি যদি খারাপ করেন অবশ্যই আপনার একটা শুনবে দুইটা না। তিনটা কথা শুনতে হবেই। হুম। সো আপনার ওই মাইন্ডসেটটা ক্রিয়েট করে রাখতে হবে যে আমার খারাপ সময় আমার পাশে কেউ থাকবে না। আচ্ছা, এটা খুবই ভালো একটা টিপস আমি শুনলাম, কারণ এটা তেমন কেউ বলে না। এন্ড আরেকটা কথা কি, যে যে কেউই বিজনেস করতে যে যাবে বা যারা বিজনেস করতেছে, আমার সাজেশন থাকবে কি যে আমার বিজনেসে আমি বস। সো আমি শুধু টাকা আর নামে বস হইলে হবে না, আমার সব ক্ষেত্রেই বস হইতে হবে। এখন আমার যে এমপ্লয়ি, সে ঠিকঠাক মতো কাজ করতেছে কি করতেছে না, এটা আমি কখন বুঝবো? যখন আমি ওই কাজটা করি। বোথ ইম্পর্টেন্ট। ইয়েস, যখন আমি সেই কাজটার ব্যাপারে বুঝবো, তখনই কিন্তু আমি ধরতে পারবো যে সে এই কাজটা ঠিকঠাক মতো করতেছে নাকি করতেছে না। আমার যদি ওই কাজের ব্যাপারে ধারণাই না থাকে, তাহলে তো আমি বুঝবো না। এক্স্যাক্টলি। সো আমাদের সবগুলা ব্যাপারেই বেসিক ধারণাটা থাকাটা খুবই জরুরি। একটা বিজনেসে আমাদের প্রচুর কাজ আছে। শুধু এমন না যে প্রোডাক্ট আনলাম, সেল করলাম, শেষ। অনেক কাজ আছে। আমাদের যতগুলা টিম মেম্বার থাকবে, বা যতগুলা পেজ রিলেটেড বা বিজনেস রিলেটেড কাজ থাকবে, সবগুলা কাজের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে অ্যাজ আ বস, অ্যাজ আ ফাউন্ডার। তাহলে আমরা ধরতে পারবো যে আমার এই এমপ্লয়ি ফাঁকিবাজি করতেছে, এই এমপ্লয়ি ঠিক মতো কাজ করতেছে, এন্ড এই এমপ্লয়ি আমাকে ঠকাচ্ছে। কারণ আলটিমেটলি আপনার এমপ্লয়ি যখন আপনাকে ঠকাবে, তার চেয়ে লস আপনার লাইফে আর কিছু হবে বলে আমার মনে হয় না। সো এথিক্স এর অনেক ব্যাপার থাকে অনেকে। হ্যাঁ, মানে ঠকা যাবে না, সব ব্যাপারেই একটু চতুর হতে হবে। চতুর হতে হবে। খুবই ভালো লাগছে কথাটা। মার্কেট রিসার্চের ব্যাপারে ২ টা জিনিসই আপনারা ইউজ করতে পারেন। এক হচ্ছে Facebook এড লাইব্রেরি। ওখান থেকে আপনি যেই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, বাংলাদেশ সিলেক্ট করে যদি সার্চ দেন, আপনি মোটামুটি দেখবেন কারা কেমন অ্যাড চালাচ্ছে। এবং যদি অনেক বেশি দিন ধরে অ্যাডটা চলে, মানে হচ্ছে অ্যাডটা ভালো চলছে। এবং তা বাদে আপনি গুগলে সার্চ করতে পারেন। ChatGPT ডিপ রিসার্চ, Google ডিপ রিসার্চ আছে, ওখানে দেখতে পারেন। এবং মার্কেট রিসার্চের জন্য এখন এই টুলগুলো আসার কারণে কিন্তু অনেক হেল্প হয়েছে। আপনারা এআই নিয়ে কি করছেন বর্তমানে?
এর নিয়ে Yeah, আপাতত কিছু করা হচ্ছে না। শুধুমাত্র ChatGPT ইউজ করা হয়। আদার্স মানে টুকটাক কনটেন্টের জন্য আরকি, কনটেন্ট রাইটিং এর জন্য। আদার্স কোনো এআই টুল আপাতত ইউজ করা হচ্ছে না। প্ল্যান আছে যে মেসেজিং এ এআই কে ঢুকাবো। বাট জানি না কতটুকু এখনো ওয়ার্কআউট ওরকম করবে। লেভেলে আসে নাই। আসে নাই, হ্যাঁ। আসে। সো দেখি সামনে কি করা যায়। যেহেতু আমাদের জেনারেশনটাই এমন হয়ে যাচ্ছে। সো যুগের সাথে তো আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে। শপিং স্টলের সবচেয়ে কঠিন সময় কখন আসে? শপিং স্টলের সবচেয়ে কঠিন সময় আসে আনএক্সপেক্টেড রাশ। ধরেন না এটা কখন? কত সালে বলতে গত বছর রোজায়। গত বছর রোজার ঈদে আমার তখন নতুন বিয়ে হয়। সো ম্যারিড লাইফে আমি নতুন। হাউসওয়াইফ হিসেবে আমি নতুন। প্লাস বিজনেসে এত প্রেশার, যে প্রেশার আগে আসে নাই কখনো। হুম। সো আমি তো পাগল প্রায় অবস্থা যে এখন আমি কি করব? ইভেন আমার যে টিম মেম্বার আছে তারাও মানে যে আপু কিভাবে হ্যান্ডেল করব? সেকেন্ডে এটা কি মেসেজ, আপনারা সেকেন্ডে অর্ডার। নতুন প্রোডাক্ট আনছিলেন নাকি বুস্ট করছিলেন? আ What happened? না ভাইয়া, নতুন প্রোডাক্ট বলতে আ ঈদ উপলক্ষে কিছু নিউ কালেকশন আসছিল। হুম। অ্যান্ড রেসপন্স খুবই ভালো আসছিল। অ্যাডস তো সবসময় চলে ইউজুয়ালি। ফেসবুকে তো অ্যাডস সবসময় রান করা থাকে। আ ইফেক্টটা মেবি কোনো একটা কনটেন্ট খুব বেশি ভাইরাল হইছে বা কোনো একটা আ প্রোডাক্ট হয়তোবা সব কাস্টমারের কাছেই মনে হইছে যে না আমার এটা নেয়া উচিত। সো ওই রোজার ঈদে আমাদের খুব রাশ হয়ে গেছিল, যেটা আনএক্সপেক্টেড ছিল। আমরা চাইছিলাম যে রাশটা হয়তো এমন হবে তাইলে আমার ৫ জন মডারেটর আছে এনাফ। বাট না, ওই ডাবল হয়ে গেছে। কিন্তু এখন আমি তো নতুন মেয়ে কাজে ঢুকাইতে পারব না। একটা মানুষকে কাজে ঢুকাইলে তাকে মিনিমাম ১০ দিন ট্রেনিং দিতে হয়। ওই সময়টা তো এখন আমার নাই। হ্যাঁ। সো ওই আমাদেরকেই আমাদের রাশটা ম্যানেজ করতে হইছে। প্লাস যেহেতু রোজা, আমরা রোজা ছিলাম। আমি নতুন হাউসওয়াইফ। সো সবকিছু ম্যানেজ করা ইট ওয়াজ সো টাফ। বাট উই হ্যাভ টু ম্যানেজ ইট। ওই মাসগুলোতে কেমন রিভিউ আসছিল? রেভিনিউ আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওই ১ম ই আমার হচ্ছে ৳১৪.৫ লাখ সেল হইছিল। পারফেক্ট। শপিং স্টোরের লাইফ টাইমে সবচেয়ে বেশি কোন মাসে এবং কত? কোন মাসে বলার দরকার নেই, কত আসছে? আচ্ছা শপিং স্টলে সেলস। আচ্ছা, শপিং স্টলের হচ্ছে খুব বেশি না, ১৬ লাখ সামথিং। ১৬ লাখ কেন বেশি না? অবশ্যই বেশি। আপনি অবশ্যই নিজের বিজনেসটাকে বড় করতে হবে। আপনি এটা বলছেন কারণ আপনি আরো বেটার লেভেলে যেতে চান বিজনেস। বাট হ্যাঁ, ভাই বাংলাদেশে অবশ্যই। ধরেন একটা কর্পোরেট চাকরি করে আপনার বেতন কোন মাসে ৳১৬ লাখ যদি এর মধ্যে প্রফিট নেয়? দিস ইজ রেভিনিউ। রেভিনিউ ইয়েস দিস অবভিয়াসলি। ইজ দ্য সেলস অ্যামাউন্ট। সো এটা অবশ্যই মানে কমেন্ডেবল একটা জিনিস। নাও ইউর গোল শুড বি হাউ ক্যান উই টেক দিস ১৬ লাখ টু ৫০ লাখ, ইয়েস। ৫০ থেকে ১ কোটি, দেন টেকিং অ্যান অফিস এইটাই। কালকে নীলের সাথে কথা হচ্ছিল। সো নীলের অফিসে গেছিলাম কালকে। অ্যান্ড যেটা বললেন আপনি যে আশেপাশে যখন আপনার নেটওয়ার্কে এমন মানুষ থাকবে যারা অনেক ভালো করছে, আপনার অটোমেটিক্যালি ওদের এনার্জি ভালো লাগবে। সো ওয়েন দেয়ার আমি দেখলাম যে ২ টা ফ্লোরে কাজ চলতেছে, এত মানুষ কাজ করতেছে একসাথে। আমাকে ওটা অনেক ইন্সপায়ার করলো যে মনে হলো না, আমি যতটুকু করছি অনেক দূর যাওয়া এখনো বাকি আছে। সো দ্যাট বিং সেইড রাফা আপু, রিয়েলি নাইস টকিং টু ইউ। অনেকগুলো জিনিস আমি কভার করতে পারতাম। বাট সেগুলো অলরেডি রাসেল ভাইয়ের পডকাস্টে আপনি বলে ফেলেছেন। সো যারা আপু মানে আমার পডকাস্টে ১ম আসছেন, রাসেল ভাইয়ের ওটাও দেখিয়েছেন। ওখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আরো স্ট্রাকচারড ভাবে কথা বলা হয়েছে। আমার এখানে আমরা কোনো কোয়েশ্চেনস বা কোনো কিছু না। আমি জাস্ট আপুর সাথে বসে আড্ডা দিতে চেয়েছিলাম। উই ট্রাইড দ্যাট অ্যান্ড আই হোপ আমরা এখান থেকে যারা শুরু করছেন তাদেরকে মোটামুটি একটা গাইডলাইন দিতে পেরেছি। তা বাদেও যদি আপনাদের মনে হয় যে ইউ গাইজ নিড মোর হেল্প, আমাকে মেইল করতে পারেন। আমার ইনবক্সে আপনারা মেসেজ না করে একটা মেইল করতে পারেন বা আপনাদের যারা ইনবক্সে মেসেজও করেন, ভয়েস মেসেজ দিতে পারেন। আমি কিছু 15 মিনিটসের ফ্রি সেশন করি অনেকের সাথে। আপনি আমাকে ওইটাও জিজ্ঞেস করতে পারেন। অনেকে আছেন দে হ্যাভ মানি বাট দে ওয়ান্ট প্রপার গাইডেন্স। অনলাইন বিজনেস গ্রোথ হ্যাকিং হলে ইউ ক্যান টেক মাই কনসালটেশন অ্যাজ ওয়েল। মানে কথা হচ্ছে শুরু করেন। আপনি যদি পড়ে থাকেন বা আপনি যদি কোনো কিছু না করেন, দেন আপনি অবশ্যই নষ্ট করছেন আপনার টাইম। অ্যান্ড এটাই নিজের হেলথের দিকে খেয়াল করতে হবে। পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। মানুষকে সবাইকে কোলাবোরেটর বানাতে হবে আপনার আশেপাশে যে আছে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার এই ঢাকা আসি বা আমি যে সবকিছু করি এগুলোর সাথে কানেক্টেড। তারা আমাকে ফিডব্যাক দেয়। তারা আমাকে ওই তখনও ধুয়ে দেয়। ফিডব্যাক দেয় যে এটা এরকম হচ্ছে। উনার সঙ্গে দেখলাম নার্ভাস ছিলি তুই এরকম কেন করছিস? আমার ভালো লাগে এগুলো খুবই। সো সাপোর্ট সিস্টেমস আর ভেরি ইম্পর্টেন্ট। একা আসলে অনেক কিছু করা যায় না। ইয়েস, ডেফিনিটলি। অ্যান্ড আমি আরেকটা জিনিস এখানে এড বলেন, করতে বলেন। চাই ভাইয়া। সেটা হচ্ছে কি আমরা চাই কি মানে ধরেন এখন অনেকে আমাকে দেখে মানে যেটা মানুষ বলে আমি বলতেছি না, হ্যাঁ, মানুষের হ্যাঁ। সে যে আপনাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়ে আপনার মতো একটা ব্যবসা করতে চায়, আপনার মতো এমন মাসে তার মতো আর্ন হায়ার করতে চায়। সো ব্যাপারটা হচ্ছে কি আমরা অনেক কিছু হতে চাই বাট আমরা কোনো কিছু শিখতে চাই না। আমরা চাই যে ওই শুয়ে রিলস দেখতেছি, সামনে একটা মোটিভেশনাল ভিডিও আসছে, এটা দেখে আমি এখন
আর্নিং শুরু করে দিব। বাট আর্নিংটা আসবে কোথা থেকে সেটা আমাদের কোনো প্ল্যান নাই। প্লাস আমরা কোনো কিছু শিখতে চাই না। আমরা ওই ওই এডুকেশনাল যে আমাদের সিস্টেমটা আছে ওইটার ভিতরে আমরা সীমাবদ্ধ। বাট আমার মনে হয় যে আমাদের যে প্রাতিষ্ঠানিক এডুকেশনটা আছে এটার পাশাপাশি আমাদের সবারই কিছু না কিছু একটা শেখা উচিত। কারণ আমি এটা বারবার কেন বলি? কারণ আমি দেখছি যে আমার লাইফে এটা ইফেক্টিভ রেজাল্ট শুরু করলাম ওটা দিয়ে ডিজিটাল হ্যাঁ। মার্কেটিং মেয়েরা আমি খুব কম দেখেছি। হুম। And we started with that, যে কারণে অনেক কিছু আপনি বুস্টিং করে বাস খেয়ে তারপরে আপনার টাকা নষ্ট করে পেজের হ্যাক হয়ে যে অন্যের অ্যাড ম্যানেজার অ্যাড চালায়, তারপরে ওরা বলতো যে ভাই আপু অ্যাড ম্যানেজার একটা সমস্যা হয়েছে, যার ম্যানেজার কিনতে হলে 60,000 টাকা দেওয়া লাগবে, হতো না? হ্যাঁ, অবশ্যই। কারণ মানে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের সবারই কিছু না কিছু একটা শেখা উচিত। তাহলে আর্লি এই যে আমরা হচ্ছে আর্নিংটা স্টার্ট করতে পারবো। এখন অনেকে আছে ওয়েট করে কবে গ্র্যাজুয়েশন শেষ হবে, এরপরে সে ইন্টারভিউ দিবে, এরপরে সে জব করবে। 28 বছর হয়েছে এতদিনে। হ্যাঁ, বাট যদি আমরা পড়ালেখার পাশাপাশি কোনো একটা কিছু শিখি, আমরা কিন্তু টুকটাক আর্নিং সেটা দিয়ে জেনারেট করতে পারি। সো আমার এটা সাজেশন সবার জন্যই এটা একটা থাকে। হ্যাবিটও হয়ে যায় রাফা আপু, এটা একটা হ্যাবিট হয়ে যায় যে আমি আর্ন করতে পারছি না, এটা হুম। কিন্তু হয়ে যায়। আমার মা, আমি এটা অনেক আগের কথা, আমার মায়ের এক্সাম্পল দিচ্ছি, কারণ সে গোপালগঞ্জে গ্রাম মুর্শিদপুরের গ্রামের মধ্যে বসে সে হাঁস মুরগি পেলে ওই টাইমে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করছে। উনি বাচ্চা কাচ্চা পড়াইছে, উনি ওখান থেকে একটা জায়গা আছে কাছে ট্যাংরা খোলা, ওখানে উনি যে টিউশনি করে আসছে, উনি কিন্তু করছে বিয়ের আগে সব করছে। দেন শি জয়েন ব্র্যাক। ওই সময় এটা আপনি বুঝতেছেন 1996-7 ওই সময় 20-25 হাজার টাকা মানে অনেক টাকা। অনেক টাকা ভাইয়া। মানে এখনকার যুগে মাসে প্রায় লাখ খানেক টাকার মতো। এক্স্যাক্টলি সে কারণ করছে ওইটা। আজকে আমরা যদি 20,000 টাকা নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে যাই, শেষ। শেষ। ওনার গরু ছিল, ওনার হাঁস ছিল, ওনার মুরগি ছিল, ওনার গ্রামে যা যা করার দরকার ছিল সে সব করছে। অ্যান্ড সে কখনো বসে থাকলে এবং সে রান্না করছে, তার বাবার সঙ্গে থাকতো, মানে তার ভাইরা সবাই আলাদা ছিল, মানে আমার মায়ের একটা ভাই, মানে একটা মামা, তারপর আমার যে নানা, আমার মা, রান্না বান্না সবকিছু করতো, প্লাস সে গরু ছাগল এগুলো ম্যানেজ করতো, প্লাস সে টিউশনি করতো, প্লাস সে যে টিউশনি করে আনতো, এবং তার ব্যাংকেও ওই সময় টাকা ছিল, তার বিভিন্ন কোম্পানি শেয়ার পর্যন্ত ওই সময় কেনা ছিল। সো এটা আসলে ইম্পর্টেন্ট। আমি স্পেসিফিক ভাবে চাই বাংলাদেশের ফিমেলরা আরো অনেক বেটার করুক। হ্যাঁ, আমি দেখেছি আমার পেজেও যখন নক আসে, 5টা ছেলে যখন নক করে তারা অনেক কিছু বুঝে, অনেক কিছু বলে যে ভাইয়া এইটি পর্যন্ত করছি, এবার কি করবো। 5টা মেয়ে যখন নক করে তারা বলে ভাইয়া আমি খুব ভালো রান্না করতে পারি, একটা পেজ খুলছি, কি করবো বুঝতেছি না। এখন আমি হয়তো আমার সময় থাকলে আরো হেল্প করতে পারতাম যে আপু আপনি ফ্রি থাকলে একটা গুগল মিটে আসুন, কিন্তু উনি এমন লেভেলে আছে, ওনাকে এখন আমি যদি হেল্প করতে চাই, বুঝবে না। হ্যাঁ, so আমি যদি ওনাকে এখন হেল্প করতে চাই তাহলে তো আমি আমার লাইফে অন্য কিছু করতে পারবো না। কারণ আপনাকেও একটা জিনিস বুঝতে হচ্ছে, আপনি কার কাছে যখন হেল্প নিচ্ছেন সে চেষ্টা করতেছে তার চেয়ে বেটার লেভেলে যাওয়ার। আমি যদি এখন কথার কথা খালিদ ফারহান ভাইকে বলি যে ভাই আপনি তো আয়ারল্যান্ডে এজেন্সি চালাচ্ছেন, আমাকে এজেন্সি চালাতে হেল্প করুন, সে এটা করতে চাইলেও সে এটা করতে পারবে না, কারণ তার যদি ওখানে সার্ভাইভ করতে হয় তার তার চেয়ে বেটার যে আমেরিকায় যে এজেন্সি করতেছে তার সাথে কথা বলতে হবে। তাহলে তার তো তার কাছে তো আমি হেল্প চাচ্ছি, হি উইল বি কাইন্ড এনাফ টু হেল্প মি। সো এটাই হচ্ছে বিষয়, আমাদের প্রবাবলি একটু প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা বুঝতে হবে যে রাফাকে মেসেজ করতেছি, আব্বু মনে হয় অনেক অহংকার রিপ্লাই দিচ্ছে, একটা আসলে নেগেটিভ ব্যাপার। ডেফিনিটলি। সো মানে এমন না আমার খুব ইচ্ছা করে ভাইয়া সবার মেসেজে রিপ্লাই করার জন্য। বাট এটা আমার পক্ষে পসিবল না। ওই যে বললাম লাস্ট 3 দিন যাবৎ আম্মু ফোন করতেছে, কেটে দিচ্ছি যে পরে কথা বলবো। বাট হুম, কথা আর বলা হচ্ছে না। এক্স্যাক্টলি। সো লাইফটা খুব বিজি হয়ে গেছে। অ্যান্ড আমি মনে করি যে অলস লাইফের চেয়ে বিজি লাইফ খুবই ব্লেসিং। কারণ অলস থাকলে আপনার মনে হবে যে আরে জীবনে কি করলাম। হ্যাঁ, বাট এখন মানে বিজি থেকে বুঝতেছি যে আরে জীবনে কত কিছু অনেক করছি কিছু করা, আলহামদুলিল্লাহ। অনেক কিছু করা। করা অলরেডি করছি অ্যান্ড ইনশাল্লাহ নেক্সটে আরো ভালো কিছু করব। এক্স্যাক্টলি। কয়জন আছে মানে আমি মানে অহংকার করতেছি না, বাট বাংলাদেশে কয়টা মেয়ে আছে যে 21 বছর বয়সে 20 থেকে 22টা এমপ্লয়ি তার আন্ডারে কাজ করে, সে মাস শেষে লাখখানেক টাকা স্যালারি প্রোভাইড করে। সো মাঝে মধ্যে যখন চিন্তা করি নিজেকে নিয়ে মনে হয় যে অনেক ভালো রাখছে আল্লাহ। এক্স্যাক্টলি। সো এটা কেন পসিবল হয়েছে? কিছু কিছু ছোট ছোট স্টেপ নেওয়ার কারণে। আমি তো তাকে একটা স্টেপ তো বললাম যে ওই যে আপনি প্রথম মেসেজটা এমন ভাবে দিয়েছেন যে আমি রিপ্লাই করেই পারিনি, হাই ভাইয়া আপনারা কি এক সার্ভিস প্রোভাইড করেন, আমার একটু কনসালটেশন দরকার ছিল। অন্য 10 জন আমাকে মেসেজ দেয় ভার্সেস ইউ দিছেন। এটা একটা বিশাল বড় জিনিস, এটা বুঝতেছে না। আমার খুব ক্লোজ একজন মানুষ আছেন, ওর একটা প্রবলেম হচ্ছে ও মানুষজন পছন্দ করে না, ও মানুষকে কোনো কিছু প্রেজেন্ট করা, বাট শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, ও অনেক কিছু জানে, অনেক ইনফরমেশন, বাট ওর প্রবলেমটা হচ্ছে যে ওর নিজেকে এক্সপ্রেস করতে ভুল হয়। ও একটা চ্যানেল খুলেছে ইউটিউবে, চ্যানেলটা খুলে ও জাস্ট মনোলগ রেকর্ড করে। আমার একটা মেয়ে লোক শুনছি, মনোলগে দেখলাম ও যেভাবে চিন্তা করছে। আপনি কি সাদমান সাদিককে চিনেন? সাদমান জি, সাদমান সাদিক। সাদমান সাদিক ওর একটা ওরকম ফেসলেস একটা জিনিস করে, উনি হচ্ছেন মনোলগ বলে এটাকে। একটা টপিকে অনেকক্ষণ ধরে কথা বলে এবং একটা অনেক ডিপে যায়।
আমি দেখলাম আমার এই যে ফ্রেন্ড, ও এরকম একটা জিনিস তৈরি করছে, 3টা এপিসোড হয়েছে, অনেক ডিপে যে অনেক কিছু কথা বলছে, সোশ্যাল নর্মস, কালচার, ফেইলিয়ার। আমার মনে হলো ওয়াই ডোন্ট ইউ ডু ইট ইন আ স্টুডিও। স্টুডিওতে আমার ভয় লাগে, কেন ভয় লাগে? ওর মানুষের সাথে কথা বলতে পছন্দ করে না, এটার জন্য হয়তো চাই একটু ট্রমা আছে। সো আমি ওটাই বলতেছি যে আপনার এত ভালো করার একটা বিগেস্ট থিং আমার মনে হয় আপনি খুব ছটফটে ছটফটে পজিটিভ ওয়েতে বলতেছি যে আপনার একটা প্রবলেম, কি করবো ভয় না পেয়ে আপনি বলছেন আচ্ছা দেখি তো যা হয় করা যাবে। এই যে রাসেল ভাই পডকাস্টে আপনি বলতেছেন যে আপনার কাস্টমারদের প্রোডাক্ট নিয়ে ইস্যু ছিল, আপনি যখন বলছেন যা হবে দেখা যাবে, আপনি কল দিয়েছেন, তাদেরকে বলছেন যে আমাদের একটা প্রবলেম হয়েছে, আপনারা কি তাহলে এটা কিনতে চান কিনা, বা আপনারা আমাদের এই প্রোডাক্টগুলোতে ইস্যু, আপনারা নেক্সট আমাদের এখান থেকে এই টাকার একটা প্রোডাক্ট কিনেন প্লিজ। না করলে কি হতো, আপনি ভাবতেন না কাস্টমারের ফোন দিব, কি ভাববে কাস্টমার। আমি ওই স্পেসিফিক টাইম স্ট্যাম্পটা নিয়ে আমাদের গ্রুপে দিছি, তুই বলছি যে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আই টক অ্যাবাউট কমিউনিকেশন স্কিল। ধরেন এই যে আপনার বিজনেস করতেছেন, বিজনেস করার জন্য আপনার এখন যে ডাইনামিক্সটা কেমন লাইফের, যেমন ধরেন আপনি যে এখানে পডকাস্টে একা একা আসবে, তারপর ধরেন আপনি যাবেন, তো আপনার কখনো মনে হয় না যে আপনার যদি একজন এমন অ্যাসিস্ট্যান্ট থাকতো যে আপনার এই জিনিসগুলো বুঝে আপনার অবর্তমানে অনেকগুলো হেল্প করবে? যেমন কেন বলতেছি, আমি আপনার যে এখন বিজনেস ওয়াইজ ওই লেভেলে অপারেট করতেছি না, বাট আমার অনেক কিছু করতে হচ্ছে। আমার এখন 2জন মানুষ আছে যারা আমাকে হেল্প করে, একজন হচ্ছে আমার কন্টেন্ট সাইডে সবকিছু টেক ওভার করে, আর এজেন্সি সাইডে সো রিফাত এবং ফারিহা। সো এখানে আমার সুবিধা যেটা হয়েছে যে ওরা কম টাকায় কাজ করে, বাট জিনিসটা হচ্ছে যে ওদেরকে পাওয়ার পর থেকে ওদের বিগেস্ট জিনিস ছিল যে ওরা অনেক কিছুতে কানেক্টেড থাকতে পারবে। আমার চ্যানেলের লাস্ট কয়েকটা থাম্বনেল দেখে সবগুলা কিন্তু ফারিহা নিজে নিজে চিন্তা করে বের করছে। আমার যে কগনিটিভ 2 টাকার টাইম বাঁচলো, 50 টাকার টাইম বাঁচলো, ওইটা যে আমি কত বুঝতেছি হেল্পস। আপনার কি এরকম কোনো প্ল্যান আছে কিনা নেক্সট লেভেলে যাওয়ার জন্য, নাকি আপনি কাউকে হায়ার করছিলেন বাট তারা আসলে আপনার ল্যাঙ্গুয়েজ বুঝে না? না ভাই, অবভিয়াসলি এখন দেখা যায় কি আমার বিজনেস যেটা আছে, অনলাইন বিজনেস, অনলাইন প্ল্যাটফর্মের যে কাজগুলো আছে, যেমন আমার পক্ষে তো সম্ভব না আমার 9 জন মডারেটরের সাথে স্পেসিফিক ভাবে কথা বলা। সো আমি একজনকে বলি, ও 9 জনের সাথে বলে। সো ইউ হ্যাভ আ ম্যানেজার, ম্যানেজার, ইয়েস। টিম লিড, বাট বুঝতে পারছি। ও হচ্ছে আমার অনলাইন ম্যানেজার, আমার অফলাইনে কোনো কিছু সে ম্যানেজ করতেছে না, কারণ যেহেতু ওর সাথে আমার অনলাইনে কথা হচ্ছে আর অনলাইনেও কাজ করতেছে। সো এখন আমার অবভিয়াসলি একজন অফলাইন ম্যানেজার বা অফলাইন আমাকে হেল্প করবে। টিচিং এ। হ্যাঁ, আদার্স যে জিনিসগুলো আমি একটা কিছু প্ল্যান করছি, ওই আমার ম্যানেজার পর্যন্ত ও ডেলিভারি করে দিবে। এমন একজন আমার এখন আসলেই প্রয়োজন, কারণ আমার একটা বিগ প্ল্যান আছে। প্ল্যানটা আপাতত পাবলিশ না না করি। না, হ্যাঁ। সো ওইটা এক্সিকিউট করার জন্য অবশ্যই আমার অফলাইনে হেল্প করবে এমন দরকার। সো আমি খুঁজতেছি প্ল্যানটা এমন কঠিন কিছু না, সবাই বুঝতে পারতেছি। ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ অফলাইন স্টোরি, দ্যাটস ইট। অফলাইন স্টোর প্লাস আরো বিভিন্ন জিনিস আমি আস্তে অ্যাড আস্তে। করতে যাচ্ছি। সো ওইটাই দেখা যাক কতটুকু কি ভালো পারফরমেন্স করা যায়। চেষ্টা করব যে এট লিস্ট মানে আমার কাছ থেকে মানুষ পারচেজ করুক আর না করুক, মানুষ যেন আমাকে চেনে। শপিং স্টল নামে একটা কিছু এক্সিস্ট করে, হুম। সেটা যেন মানুষ জানে, বুঝে। ওইটা নিয়ে কাজ করতেছি অ্যান্ড চেষ্টা করব মানুষের মধ্যে যারা অনলাইনে এক্সিস্ট করে তাদের মধ্যে যেন এট লিস্ট আমি রিচ করতে পারি। ঠিক আছে, আমাদের এই পডকাস্টটা আমরা ফেসবুক থেকে যখন আপলোড করবো, আমরা শপিং স্টলকে কোলাবোরেটর করে দিব জান। তাহলে ভালো হবে যে পুরো এইখান থেকে যারা আসবে তারা প্রথমে আপনারটা দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। রাফা, আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা, ধরেন এটা আমার হঠাৎ করে মাথায় আসলো, আমি চাই এটা আপনি একটু কভার করে আমরা আজকে শেষ করি। কোন একটা মেয়ে যে গ্রামে থাকে, গ্রামে কিন্তু অনেক অপরচুনিটি কম থাকে। হ্যাঁ, আমি বললাম প্রথমে যে যারা এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে কোটি টাকা ইনকাম করুন, এ ধরনের স্ক্যামার, এ ধরেন 600 টাকা কোর্স বিক্রি করতেছে, আপনার জন্য 600 টাকা হচ্ছে সিএনজি ভাড়া, বাট ওই মেয়েটার জন্য 600 টাকা অনেক টাকা, বিকজ ঢাকার বাইরে কিন্তু দের ইজ দ্যাট মাচ অফ মানি। ঢাকাতে যে লোককে আপনি 30,000 টাকায় রাখবে, ওই সেম পার্সন ঢাকার বাইরে কিন্তু 15,000 টাকায়, 20,000 টাকায়, 16,000 টাকায় পাওয়ার। সো টাকার অ্যাক্সেসটাও কম, প্লাস তারা যখন এই টাকাগুলোতে স্ক্যামের শিকার হবে তারা প্রবলেমে পড়বে। সো আমি চাই আপনার এই স্পেসিফিক ক্লিপটা আমি কেটে আমার ইউটিউবেও রাখবো, যেন দেখবো যে আপনি যদি গ্রামে থাকেন এবং ফিমেল হন আপনি এই ভিডিওটা দেখতে পারেন। সো তার জন্য কয়েকটা টিপস দেন যে সে নিজের লাইফটাকে ইমপ্রুভ কিভাবে করতে পারে। তার সবসময় যে রাফার মতো এন্টারপ্রেনারশিপ করতে হবে তা না। আমি আমার মায়ের এক্সাম্পল দিলাম যে সে হাঁস মুরগি পালতো, গরু পালতো, অনেক কিছু করার আছে, কিন্তু সবার নট নেসেসারি ঢাকায় চলে গিয়ে সার্ভাইভও করতে পারবে না। আমার মাকে আমি ঢাকায় যখন আনবো ভাবি, উনি জীবনেও এখানে বলতেছে আমার ভালো লাগে না, তো আমি আমি পারবো না, আমার ভালো লাগে না। আমি জানি উনি ভয় পাবে। নোয়াখালীর এই জায়গাটায় যখন জীবন জ্যাম হয় রাশ আওয়ারে, উনি তো পারই হতে পারবে না। সো আপনার কি টিপস যারা একটু সাইডে থাকে বা মফস্বল শহরে থাকে? আচ্ছা ভাইয়া, হয়তো আপনি জানেন না আমি কিন্তু গ্রামেই থাকতাম। থাকতেন, হ্যাঁ, বাট বাট এখন ব্যাপারটা হইছে কি, অনেক বিভিন্ন জিনিস আছে কি ভাইয়া, কমন সেন্স আমাদের একটু ইউজ করে কাজগুলো করতে হয়। যেমন ধরেন ভাইয়া, এখন আপনাকে কেউ বলছে যে তুমি যদি আজকে এখানে 1,000 টাকা ইনভেস্ট করো, মানে অনেকটা জুয়া খেলার মতো।
তাহলে তুমি 3 মাস পরে 20,000 টাকা পাবা। তাহলে আমার সবার আগে ভাবতে হবে না যে ওরা আমাকে 20,000 টাকা কেন কেন দিবে? হ্যাঁ, বাট আমি যদি এটা না ভেবে আমি যদি বিকাশে কোনো রকম 1,000 টাকা ম্যানেজ করে ওকে পাঠিয়ে দিই, তাহলে অবশ্যই আমি এখানে স্ক্যাম হব। সো একটু আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতেই হবে যে সবসময় হোয়াই, মানে কেন, কেন করব, কেন হচ্ছে, কেন ওইখানে যাব, এটা সবসময় নিজেকে আস্ক করতে হবে। এন্ড নিজের মধ্যে এই অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। যেটা আমি দেখলাম সেটার মধ্যে আপনাকে আমি এখানে ইন্টার করি। আমাদের এই পডকাস্টে ধরেন নাফা আপু আসছে, এটা কেন হতে পারে? হতে পারে কারণ আমার চ্যানেলে অনেক ধরেন ফেমাস মানুষজনও আসছে, বাট আমার এখানে ফিমেল অন্টারপ্রেনার কেউ নাই। নাই। আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। আপনি আসছেন এবং আরেকজন এসেছিল। So, এটা হচ্ছে আমার ওয়াইফ, যে আমি আসবে এবং আমি জানি উনি এত সুন্দর করে কথা বলে, উনি যদি আসে উনি এমন কিছু বলবে যেটাতে আমার চ্যানেলের গ্রো হবে, তাই না? So, আপনিও আসছেন, আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, আপনার অথরিটি বিল্ড হবে, আপনার শপিং স্টাইল ভালো হবে, ওভারঅল আপনার সাথে আমার প্রথমবার দেখা হচ্ছে, Yes, গল্প গুজব হবে, ভালো লাগবে, yes, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। Understanding হবে। হতে পারে আমার এখান থেকে ভালো একটা নেটওয়ার্কিং আমি এক্স্যাক্টলি, গেদার করতে পারবো। এক্স্যাক্টলি। আপনি স্টুডিওর ব্যাপারে জেনে গেলেন। নেক্সট ধরুন আপনি যদি এরকম কিছু করতে চান, Yes. আপনি অলরেডি জানেন যে ওর সাথে কিভাবে কানেক্ট করতে হবে, কিভাবে নিতে হবে। এটা হচ্ছে আমি বুঝাইলাম, যারা বুঝতে চাচ্ছেন। এবার আপনি টাকাটা বলেন, আর ওয়াই আস করতে হয় কিন্তু। হ্যাঁ, এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা মানে মেয়ে মানুষের কথা যেহেতু আসছে, আমরা মেয়ে মানুষ মানে চাকচিক্য ব্যাপারগুলো মানে খুবই বেশি অ্যাট্রাক্ট হই। এখন ধরেন আপনি ভাইয়া খুব গুছিয়ে কথা বলতে পারেন। এখন আপনি যদি খুব গুছিয়ে আমাকে মানে কোনো একটা অফার দেন, অ্যাজ ইউজুয়াল অন্য কোনো একটা মেয়েকে আমি বলতেছি যে, "আমার বোন আমি আপনাকে শিখাবো। আপনি আপনি যদি ৳১,০০০ দিয়ে কোর্সটা করেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি ৩ মাস পরে এখান থেকে লাখখানেক টাকা আর্ন করতে পারবেন।" এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম না যে কাজটা কি? বা আমি কিভাবে আর্নিং করতে পারবো? বা আমি আগে যে করছে এমন একটু আমাকে দেখান হ্যাঁ, বা হ্যাঁ, আমি একটু আরেকটু ডিটেইলস এ জানতে চাই। আমি বললাম কি, "আচ্ছা আপনার বিকাশ নাম্বার দেন।" এরকম আছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এত বোকা কেউ আছে কিনা। আপনিও আছে, তো আমার পডকাস্ট দেখেন, বাট আছে। আমার নিজের ভাই। ডেফিনিটলি আছে। There is this বিং আইডি ফিং আইডি ছিল না? হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ। বন্ধু 13,000 টাকা লস করছে। আমার বন্ধু, আমি অবাক। এবং ওরা আমাকে লুকাইছে। তার ২ বছর পরে আমি জানতে পারছি। They lost 13,000 টাকা। এন্ড এইটার ওই যে মেইন কারণটা এটাই ভাইয়া। আমরা টাকা কামাইতে চাই কিন্তু আমরা শিখতে চাই না। আমরা ভাবি কি টাকা কামানো অনেক সোজা। আমরা টাকা ঢাললে টাকা আসবে। বাট ব্যাপারটা তো আসলে এমন না। টাকা কামানো সহজ, আবার টাকা কামানো কঠিনও। বাট আপনার বুঝতে হবে যে আসলে আপনি কোন ওয়েতে আর্নিংটা করতে চাচ্ছেন। তাইলে কিন্তু ওই যে আপনি যদি বিকাশ নাম্বার নিয়ে দিয়ে দেন, আপনার কিন্তু ১,০০০ টাকাটাই লস। Look for don't look for money, look for career and ইয়েস, skill. ইয়েস, অবভিয়াসলি। আপনার জন্য ক্যারিয়ার, আপনার বিজনেস, আমার জন্য ক্যারিয়ার হতে পারে মেবি কনসালটেশন, ট্রেনিং মেবি হতে পারে, ভিডিও ক্রিয়েশন মেবি হতে পারে, এজেন্সি। এটা আমার বিজনেস, আমার ক্যারিয়ার। আপনার ক্যারিয়ার ইজ ডুইং আ বিজনেস, বিং আ ভেরি স্বাবলম্বী ওম্যান অ্যান্ড বিং এন ইন্সপিরেশন ফর আদার ওম্যান। এটা আপনার জন্য, আপনার ব্র্যান্ডিং। সো আপনার জন্য ওটাই বুঝতে হবে, ওটাই ভাবতে হবে। আপনি যেহেতু বললেন গ্রামে থাকেন, গ্রামে অনেক অপরচুনিটি থাকে যেটা আমরা বুঝি না। বুঝি না, হ্যাঁ, অবভিয়াসলি ভাইয়া। এখন মানে গ্রামে কিন্তু ভাইয়া আমরা গ্রামে থাকলেও আমাদের ওইখানে একেকটা টিউশনি ৩,০০০ টাকার কমে কেউ করাতে চায় না। প্লাস ৪০ মিনিট, ১ ঘন্টাও না। নরসিংদীতে আমি যেখানে থাকি। সো টিউশনি করাতে পারাটাও কিন্তু একটা স্কিল। যেমন আপনি যদি আমাকে বলেন যে, তুমিও একটা বাচ্চা তোমাকে দিয়ে ১ মাস পড়াও। আমি ৭ দিনও পড়াইতে পারব না। মানে আমি আমার লাইফে কখনো টিউশনি করাই নাই। আচ্ছা, এটা ইভেন খুবই মজার একটা জিনিস। ইভেন কাউকে পড়ায়ও নাই। আমার ছোট ভাই তো জীবনে আমার কাছে পড়বে না। পড়াননি মাত্র টিমকে যখন গাইড করেন ওটাই হ্যাঁ। পড়ানো। খুব ইজি, আপনি ভালো করবেন আমার মনে হয়। আচ্ছা, আমি হয়তো আপাতত আর এটা লাগবে না, বাট লাগবে না, বাট এটা অনেক মজা। ইউ শুড ট্রাই অনস। খুবই মজা। বাচ্চাদের পড়াবেন ছোট ছোট। আচ্ছা, ওকে, চেষ্টা করব। অ্যান্ড আরেকটা কথা কি ভাইয়া জানেন? রিসেন্টলি যেটা আমি ফেস করতেছি। মানে আমরা তো মেয়ে মানুষ, আমাদের অনেক হচ্ছে আ সিলি কাজ প্রয়োজন হয়। যেমন এই যে আমি যে ড্রেসটা পরছি বা আপনি যে ড্রেসটা পরছেন, এগুলো আমাদের ফ্যাক্টরিতে সেলাই করা হইছে। বাট এমনিতে রেগুলার ইউজ এর আমরা যেগুলো ইউজ করি, ওগুলার কিন্তু ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। বানায় নিতে হয়। হ্যাঁ, আগে যেই 3 পিস ৳১০০ সেলাই করা যেত, এখন কিন্তু সেটার প্রাইস ভ্যালু হয়ে গেছে ৳৩০০। ইয়েস। অ্যান্ড সামনে আরো বাড়বে। হুম। সো সেলাই শেখাটাও কিন্তু একটা স্কিলস। ইয়েস। যারা গ্রামে থাকে তারা কিন্তু সেলাই কাজ করে মাসে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারে। অ্যান্ড এটার মধ্যে একটা মজার ব্যাপার কি, ধরেন আমরা যার কাছ থেকে আ সেলাই করা কাপড়-উপরের মজা পাই, আমরা কিন্তু তার কাছেই যাই। রিটেনশন, কাস্টমার রিটেনশন। হ্যাঁ, মানে রিপিট ক্লায়েন্ট যেটাকে বলি আরকি আমরা। সো আমি যদি পারফেক্ট একটা সার্ভিস আমার ক্লায়েন্টকে দিতে পারি, একবার যদি সে মজা পায়, আমি যদি পরে আরো বাড়াইও অ্যামাউন্ট, সে আমার কাছে আসবে। সো ট্রু।
সো এমন আরো অনেক স্কিলস আছে যেগুলা আপনার দরকার নাই অনলাইনে করার, অফলাইনেও করা যায়। আপনি ওইগুলা শিখে বা ওইগুলা করে আপনি মানে মিনিমাম একটা মানি জেনারেট করতে পারেন, যেটা হয়তো বা আপনার হাত খরচে ইউজ করতে পারবেন আপনি। বা আপনার আজকে মনে হয়েছে যে আপনি আপনার মাকে একটা শাড়ি কিনে দিবেন, আপনি আপনার টাকা দিয়ে কিনে দিতে পারতেছেন। আপনার মনে হয়েছে আজকে যে আপনি আপনার বাবাকে একটা শার্ট কিনে দিবেন বা ঈদে আপনি একটা কিছু গিফট করবেন, আপনি নিজের টাকা দিয়ে সেটা করতে আমি পারতেছেন। রয়্যাল মিল্ক আসলে এই বলি আপনি ইউ ক্যান সার্ভাইভ অ্যাট লিস্ট, Yes, সার্ভাইভাল হয়ে যাবে। হ্যাঁ। এন্ড এই জিনিসগুলো কিন্তু আমাদের মেয়েদের প্রায় ইচ্ছে করে ভাইয়া, যে আমি যদি আমার নিজের টাকা দিয়ে হাজবেন্ডকে বার্থডেতে একটা গিফট দিতে পারতাম, হোক সেটা 1,000 টাকার একটা গিফট। কিন্তু অনেকের কাছে সেই 1,000 টাকাটাও থাকে না, বা থাকলেও ওই টাকাটা তার হাজবেন্ডই তাকে কোনো না কোনো দিন দিছে, বা অন্য কেউর মাধ্যমে হয়তো বা সেই টাকাটা পাইছে। সে এটা আর্ন করে নাই বা কোনো কাজ করে সে এটা জেনারেট করেনি। আমাদের কিছু স্পেসিফিক পাওয়ার থাকে, সেটা হচ্ছে তারা অনেক ধৈর্যশীল হতে পারে, অবশ্যই কষ্ট অনেক। করতে পারে হুম, এবং অনেক কিছুতে অনেক গুছায় কাজ করতে পারে। যেটা হ্যাঁ। আপনি বলছেন আপনি অত পারেন না, বাট আই হ্যাভ সিন পিপল, ধরেন কথার কথা, আপনি যদি আমাকে একটা পর্দার বিজনেস করতে বলেন হুম। আমি জীবনে মজা পাবো না, না, বাট বাট আমি মজা পাবো। এক্স্যাক্টলি কারণ ইন্টারনেটে অনেক জিনিসপত্র হ্যাঁ, আছে, হ্যাঁ। এগুলো আমার মজা এখন লাগে। আহ, এই যে ধৈর্যের ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিই ভাইয়া। আমার হাজবেন্ড বিজনেস করে, আমিও বিজনেস করি। কিন্তু আমি বিজনেসও করতেছি, আমি রান্নাও করতেছি, বুয়া ঠিক মতো কাজ করে কিনা সেটাও দেখতেছি। অ্যান্ড টাইম টু টাইম আমার হাজবেন্ডকে আমার 3 বেলা খাওয়াই দিতে হয়। তার সাথে বিয়ের আগে ডিল হয়েছে যে কিছু করার না করো 3 বেলা আমাকে খাওয়াই দিতে হবে। সো ওইটাও করতেছি। কিন্তু আমার হাজবেন্ডের পক্ষে কি পসিবল যে সে বিজনেসও করবে, রান্নাও করবে, আবার আমাকে মুখে তুলে খাওয়াই দিবে? একটা সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু স্পেসিফিক জি, স্কিল, স্পেসিফিক আমরা ছেলেদের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল, প্লাস আমরা ছেলেদের চেয়ে বেশি কাজ করতে পারি, মেন্টাল প্রেশারও বেশি নিতে পারি। কিন্তু আমরা করি না, কারণ ওই ছোট থেকে আমরা মেয়ে মানুষ, আমরা পড়ালেখা করব, পড়ালেখা শেষে বিয়ে হবে, বিয়ের পর আমরা হাজবেন্ডের বাসায় যাব, সেখানে যে আমরা সংসার সামলাবো, এমন ভাবেই আমাদের কি মেন্টালিটি বা হচ্ছে আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে এইভাবেই হচ্ছে বড় করছে। এর জন্য আমরা বড় কিছু চিন্তা করতে পারি না। বাট আমার মনে হয় যে ওমেনদের শুধু রান্না, সংসার এগুলো নিয়ে পড়ে না থেকে কিছু না কিছু করে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলা জরুরি। কিছু না কিছু অ্যামাউন্ট হলেও আর্ন করা জরুরি, হোক সেটা 5,000। আমার কোনো একজন ছোট বোন থাকলে আমি তাকে এই কথাটাই বলতাম, বাংলায় যদি যে পার্টনার বেটার অফ হবে তাকে আমি সেই জিনিসই বলতাম। সে নিজে কাজ করতে না চাইলেও আমি হয়তো তাকে বলতাম যে না, ইউ শুড ডু সামথিং টু হ্যাঁ, অ্যাটলিস্ট ফিল বেটার অফ। অবভিয়াসলি। সো দ্যাট বিং সেইড, আপনারা যারা আমাদের পডকাস্ট দেখেন মোটামুটি রেগুলার, এলিট পারফর্মার পডকাস্টের এলিট শব্দটার অর্থ হচ্ছে যারা নর্মাল একটা ডে টু ডে পার্সনের চেয়ে বেটার কিছু করছে এমন কাউকে। So আমার এটার উদ্দেশ্য এটাই ছিল, এই কথাগুলো আপনাদের সামনে আনা। অ্যান্ড আমার ভিডিওতেও আমি এগুলো নিয়ে অনেকবার কথা বলছি। সো মেবি ইউ স সামওয়ান মোর ক্রেডিবল টু সে দিস থিংস টু ইউ। অ্যান্ড অলসো যারা যারা এই পর্যন্ত দেখেছেন, আমি আপনাদেরকে জাস্ট বলি, বা এই পর্যন্ত যারা দেখছেন তারা বলুন শপিং স্টপ, এটুকু বললে আমি বুঝবো যে আপনারা এই পর্যন্ত দেখছেন। অ্যান্ড এটা একটা জিনিস আমি কেন করি, কারণ আমি চাই দেখতে যে হু ইজ দ্যাট পার্সন যে এতটুকু যা ধৈর্য আছে যে একটা জায়গায় বসে একটা কাজ করতে করতে একটা কনভারসেশন পুরো শুনবে। সো আমার জন্য এটা একটা এটাও একটা লার্নিং হতে পারে তার জন্য। এক্স্যাক্টলি। সো ইজ দেয়ার এনিথিং এলস দ্যাট ইউ ওয়ান্ট টু ডিসকাস? হ্যাঁ ভাইয়া, আমি একটা জিনিস শেয়ার করি, সেটা বলেন। হচ্ছে কি, কালকে একজন আমাকে মেসেজ করছে যে আমার প্রিভিয়াস পডকাস্ট দেখে ও খাতায় নোট করছে। মানে আমি সারপ্রাইজ যে দিস ইজ ক্রেজি, মানে ও নোট করছে, প্লাস সাইডে ও লিখছে যে কত মিনিট কত সেকেন্ডে আমি এই কথাটা বলছি। Exactly. মানে আমি সারপ্রাইজ যে আমার বলা কথা বা আমার সাথে ভাইয়ার কনভারসেশন হয়েছে এমন একটা কিছু মানুষ দেখছে, পুরাটা দেখছে 1.5 ঘন্টার ভিডিও, এন্ড সে নোট ডাউন করছে ইম্পর্টেন্ট জিনিসগুলা। Yes. তার মানে তখন আমার মনে হয়েছে যে আমার আরো বেশি বেশি কন্টেন্ট বানানো উচিত। You should. এন্ড আমি মানে ওমন পার্সন না ভাইয়া যে আমার মধ্যে একটা কিছু আছে, আমি একটা কিছু জানি, সেটা আমি মানুষকে বলবো না। আমি চাই যা বলতে, আমি চাই মানুষের কাছে এটা শেয়ার করতে, মানুষের কাছে এটা পৌঁছে দিতে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, Having a good editor. এডিটর প্লাস টাইমও নাই ভাইয়া, যে আমার বিজনেসটা আমি সবকিছু ম্যানেজ করে ওই, এখন ধরেন আপনি ছেলে মানুষ, আপনি একটা টি শার্ট পরে ক্যামেরার সামনে বসে পড়তে পারবেন। Yes. আমি একটা আমার মেয়ে তো মানুষ, দেখছেন আপনারা শ্যাম্পু করার পর আমি যত চেষ্টা করতেছি বা এক্স দিই তা হচ্ছে না। আমি মেয়ে মানুষ, আমি সেটা পারবো না। আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে, রেডি হইতে হবে, অ্যাটলিস্ট একটা লিপস্টিক আমার দিতে হবে। Yes. সো ওই এনার্জিটা আমার থাকে না সারাদিন কাজ করে, সো এর Yes. জন্য হয়ে ওঠে না। আমি আপনাকে অনেকই কয়েকটা টিপস দিই যেটা আপনি করতে পারেন। আমি যেমন টিউটোরিয়াল দিয়ে শুরু করেছি প্রথম, মানে আমার এর আগে অনেক ভিডিও করছি 19 সাল 20 সালের দিকে, ওগুলো আমি পুরোপুরি ডিলিট করে দিছি বা হাইড করে দিয়ে
23 সাল 24 সালে আমি আবার নতুন শুরু করছি কি দিয়ে, টিউটোরিয়াল দিয়ে। তার আগে আমি ইকেবের বিভিন্ন গ্রুপ ট্রুপে লিখতাম, আপনি দেখছেন হয়তো। লেখার পরে আমি শুরু করছি এটা। শুরু করার পরে আমি টিউটোরিয়াল আমার জন্য ইজি, কারণ দিস ইজ হোয়াট আই ডু, হোয়াট আই ব্রিথ। আমার জন্য একটা ভিডিও কিভাবে একটা এই ক্যাম্পেইন লঞ্চ করলে রেজাল্ট আনা যাবে ওটা নিয়ে তখন আমি আমার টিমের ইন্টারকে বলতেছিলাম, স্কিল রেকর্ডার ডাউনলোড করে দিছি, করে ওইটাই ডাউনলোড করে আপলোড করে দিছি। আমি এরকম এরকম কয়েকটা 10,000 একটা 5,000 অনেক মানুষ তো শিখতে চায়, এবং তারা আবার বলতেছে ভাই আপনার কোর্স আছে কিনা। তো তারা কোর্সও চায়, তারা অর্গানাইজ ভাবে কিছু নাই। আপনি যেটা করতে পারেন, আপনার ডে টু ডে জিনিসটাকেই রেকর্ড করতে পারেন, যে আপনি টিমকে এই করতেছেন, বোঝাচ্ছেন। এটা কিন্তু কেউ রেকর্ড করতেছে না, না কেউ ডকুমেন্ট করতেছে না, যে আসলে যে মানে আপনি বিজনেস চালাচ্ছেন, এটার কিছু জিনিস আপনি শেয়ার করতে পারেন। টিম আজকে কি হয়েছে, আপনি দেখবেন যে দিস গার্ল মেবি ওই যে চুল নাময় আপনার নাম কি, নরিন মনে হয়। হ্যাঁ উনি যখন বাংলাদেশের কয়েকটা ভিডিও ওনার দেখছি, ওনার টিমকে উনি কথা বলতেছে, উনি সব শোরুমটা ওপেন করতেছে, দেখবেন ওনার হিউজ লেভেলের ফ্যান ফলোইং আছে। So আপনি এইভাবে শুরু করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে আপনি টকিং ভিডিও করতে পারেন, জাস্ট নর্মাল একটা ক্লিপ এটা দিবেন, নর্মাল যেভাবে আছেন এরকম কোনো একটা বিষয় চিন্তা করবেন, করে 1 2 3 4 5 করে জাস্ট টপিক দিবেন, ওকে প্রথমে বলবো এটা, দ্বিতীয় বলবো এটা, জাস্ট বলবেন। এবং আপনার কথা ফ্লোটা ভালো আছে, যে কাট করতে হবে না, এডিট লাগবে না অত বেশি। হালকা একটু কালার গ্রেডিং শিখে নেবেন, আপনার যদি ল্যাপটপ থাকে, করে ওইখান থেকে আপলোড করার সিস্টেম আছে, অটোমেটিক আপলোড করে ফেলতে পারবেন। এটা খুব একটা কঠিন কিছু না, প্রথম 2টা বললে নতুন ইজি হবে। কঠিন কখন, যখন ব্লগ করবেন, যখন আপনি যে চায়নার যে ভিডিওটা করছেন এগুলো রেফিকান জ্ঞান দেওয়া, বা মনে করেন কাউকে কোনো একটা জিনিস বোঝানো, এগুলোর জন্য খুব একটা কঠিন হবে না আপনার জন্য, করে ফেলেন। দোয়া করবেন করে ফেলেন, আমাদের আপনাকে কোলাবরেটর দিতে পারি এই ভিডিওতে। ওকে And আমাদের এই পডকাস্ট থেকে আমি চাই, আমি আপনাকে পুরো ফাইল দিয়ে দেবো, ইউ ক্রিয়েট আ লট অফ ক্লিপস। অ্যান্ড আপনি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছেন, যেগুলো হয়তো পুরো পডকাস্টকে শুনতো না, হ্যাঁ আপনি ফেসবুক থেকে ওইটা যদি আপলোড করেন, অনেক মানুষ হয়তো আপনাকে শুনবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো দ্যাট বিং সেইড, আমরা ভালো একটা এপিসোড করলাম। রাফাপুর সাথে 2022 সাল থেকে কথা হয়, উনি অনেক ভালো করতেছিলেন। তখন ওনার 10 লাখ টাকা একটা শিপমেন্ট ছিল, সেখান থেকে উনি এখন অনেক ভালো করতেছে, মাসেই 10 লাখ টাকার বেশি ওনার রেভিনিউ আসতেছে। আমি চাই উনি আরো ভালো করুক, বসুন্ধরা, যমুনা, সব জায়গায় গেলে ওনার অনেক বড় বড় পোস্টার দেখা যাক, ওনার বিজনেস ওখানে এক্সপ্যান্ড করুক। অ্যান্ড আপনারা কি কি লার্ন করছেন আমাদের কমেন্টে জানান, অ্যান্ড অলসো ওই যে শপিং স্টল লিখে কমেন্ট করেন। থ্যাংক ইউ।